গল্পের নাম বৃষ্টির ধারায় প্রেমের বর্ষণ। কলমে মাহিরা ইসলাম, মাহি। গল্পের দ্বিতীয় পর্ব। ঠিক তার 10 মিনিট পর পিয়মের ফ্ল্যাটের বেল বেজে উঠল। দরজা খুলে সামনের মানুষটিকে দেখে সে হতভম্ব হয়ে গেল। পিহু, তুই? কি ব্যাপার পিয়ম ভাই, ভিতরের আসতে বলবেন না? অতিথিকে কি বাইরেই দাঁড় করিয়ে রাখবেন? হুম হুম। পিয়ম এলোমেলো পা ফেলে সরে দাঁড়াল। কি করেছে কি মেয়েটা? পিহু তার হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। এসব কি? কি আবার মিষ্টি দেখছেন না? প্রথমবার আপনার বাসায় এলাম, কিছু নিয়ে আসব না। খালি হাতে আসব কেমন দেখায় বলুন তো? কি শুরু করেছিস কি তুই পিহু? এখনই বাসায় যাবি তুই? আমার অনেক কাজ আছে, যা বের হ। পিহু বের তো হলই না, বরং আরাম করে বসল সোফায়। বলল, আপনি কেমন মানুষ বলুন তো পিয়ম ভাই, অতিথিকে তাড়িয়ে দিচ্ছেন? তাছাড়া আপনি কাজ করুন না, কে নিষেধ করেছে? আমি তো বাধা দিচ্ছি না। আমি তো লক্ষ্মী মেয়ের মতো চুটি করে এইখানটায় বসে থাকব প্রমিশ। প্রিয়ম কি বলবে ভেবে পেল না। প্রেয়সী কি হাতের কাছে পেয়ে এমন করুণ আবদার শুনে কোনো প্রেমিকই বা কঠিন আচরণ করতে পারে বলুন? পারা যায় না তো। মাথায় হাত চেপে বসে পড়ল সে। আমায় এক গ্লাস পানি খাওয়া পিহু প্লিজ। পিহু এক দৌড়ে টেবিল হতে গ্লাসে পানি ঢেলে এনে দিল। কি ব্যাপার পিয়ম ভাই, শরীর খারাপ করছে? পিহু তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন চিত্রে বলল, আমি কি একটু মালিশ করে দেব পিয়ম ভাই? পিয়ম করুণ চোখে তাকালো পিহুর দিকে। বোকা মেয়েটা তার আর বাকি রেখেছে কোথায়? তুই প্লিজ ফিরে যা পিহু। তুই থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। মোটেই না বললেই হলো নাকি আমি আপনার সেবা করে আরও সুস্থ করে দেব এক ঝটকায়? পিয়ম ওর কথায় শুধু দীর্ঘ নিঃশ্বাস নিল। বোকা মেয়েটা কিছু বুঝতে চায় না কেন? রাত তখন আনুমানিক 12টা। শ্রেয়সী ক্লাসের নোটগুলো পড়ছিল। হঠাৎ বিকট শব্দে তার ফোন বেজে উঠল। সাইলেন্ট না করায় নিজের উপর নিজেই বিরক্ত হল। না দেখেই তা রিসিভ করে কর্নে ঠেকাল। হ্যালো। ঘুমিয়ে পড়েছ? ফোনের ওপাশে রুদ্রের এমন নরম কণ্ঠ শুনে হতবাক হল শ্রেয়সী। বাবা, হঠাৎ এত সুরেলা সুর, কি ব্যাপার নায়ক সাহেব? কোনো ব্যাপার নেই। কি করছো বললে না? পড়ছি। আপনি? রুদ্র উত্তর না দিয়ে বলল, খেয়েছ? হ্যাঁ। আপনি? এবারে ও জবাব দিল না। রুদ্র উল্টো প্রশ্ন করল, কালকে কলেজে যাবে? মেজাজ হারালো শ্রেয়সী। আপনি আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না কেন? ফাইজলামি পেয়েছেন? রুদ্র শ্রেয়সীর রাগে যেন মজা পেল, হেসে দিল সে। শ্রেয়সী তার রাগে বিড়বিড়িয়ে উঠলে, আপনি হাসছেন, আমি কি যোগ বলেছি? হুম। রিল্যাক্স। রিল্যাক্স ম্যাডাম। এত হাইপার হবেন না। আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর, সাবধান। ঠাস করে ফোন কেটে দিল শ্রেয়সী। এই লোক আসলে একটা অসহ্য। সুপারস্টার না ছাই। তাকে সুইপার হলে মানাতো। রুদ্র মেসেজ করল, শুয়ে আছি ম্যাডাম। খেয়েছি, সাদা ভাত, চিংড়ি মাছ আর কোরমা দাদু রান্না করেছেন, তুমি খাবে? তাহলে পাঠিয়ে দিই। আপনিই খান। সুইপার কোথাকার। হোয়াট? সুইপার? হাউ ননসেন্স। শ্রেয়সী খিলখিল করে হেসে দিল তার মেসেজ দেখে। ইস এসেছে তাকে খাবারের অফার করতে। আরে তোর খাবারে এই শ্রেয়সী মুতু করে রে মুতু। হু। কি পেয়েছে কি এই মেয়ে, তাকে সুপারস্টার থেকে একেবারে সুইপার? কল্পনায় সেই দৃশ্য ভেবেই ওক টানতে টানতে ওয়াশরুমে গেল রুদ্র। সময় ঘনিয়েছে বহুক্ষণ। পিয়ম শ্রেয়সীকে ফোন দিল। বিকালে পিহু থাকায় বোনের হস্টেলে যেতে পারেনি সে। কাজের দরুন ফোন ও করতে পারেনি। তাই এত রাতে কল করতে হচ্ছে। সে জানে তার বোন এখন পড়ছে। পিহু মেয়েটা তাকে জ্বালিয়ে তারপর গিয়েছে। হ্যালো শ্রেয়সী, আমি কালকে কি একবার তোর হস্টেলে এসে দেখা করে যাব? সব ঠিক আছে তো? তুমি ঢাকা এসেছ? না না ভাইয়া, কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি, তোমার কষ্ট করে আসার কোনো দরকার নেই। হ্যালো হ্যালো হ্যালো। ফট করে নেট না পাওয়ার ভান ধরে ফোন কেটে দিল শ্রেয়সী। সর্বনাশ, তার ভাই এত দ্রুত চলে আসলো। কি হবে নায়ক সাহেব, তো তাকে অন্য হোস্টেলে রেখেছে। পিয়মকে এবার সে কি বলবে?
উফফ, ভালো লাগে না, এই লোকটা তাকে জ্বালিয়ে মারবে কি শুরু করেছে সে। পরদিন ক্লাস শেষে অন্তিকা বলল ঘুরতে যাবে, হেঁটে হেঁটে গল্প করবে। তার সাথে সায় দিল সকলে। সবাই গল্পে মজে ছিল। তন্মধ্যে শ্রেয়সী দেখতে পেল একটা মুখোশ পরা লোককে কিছু লোক ধাওয়া করছে। শ্রেয়সী ভাবল হয়তো চোর টোর হবে, বোধহয় সে লোকটির দিকে তার জুতো ছুঁড়ে মারল। একদম নিশানা বরাবর মুখোশ পরা লোকটির পায়ের হাঁটুতে গিয়ে লাগল। একটু হোঁচট খেল সে। পিহু দেখতে পেল, এগিয়ে গেল সেদিকে, তার পিছনে সকলে ছুটল। পিহু গিয়ে লোকগুলোকে বলল, কি করছেন, কি আপনারা এখানে, কি হয়েছে? তার মাঝেই মুখোশ পরা লোকটিকে ভিড়ের মধ্যে থেকে কিছু একটা চোখের ইশারা করল। পিহুর জেরার মাঝেই লোকটা ছুটে পালিয়ে একটা কালো গাড়িতে উঠে গেল। এই যা, চলে গেল তো, কি করলে তুমি পিহু? শ্রেয়সী চেঁচিয়ে উঠল। কেমন যেন অন্যরকম চোখে তাকালো পিহু, বলল, যাক, যেখানে খুশি, আমাদের কি? তাছাড়া আমি কি জানতাম নাকি এত ভিড়ের মাঝে ও পালাতে পারবে? প্রচুর চালাক এই চোর। এই চলতো শ্রেয়সী, আজকে তুমি আমার সাথে যাবে, দাদু তোমাকে যেতে বলেছে। এই তোরা থাক, তোদের আজ নিচ্ছি না, পরে কোনো দিন নেব, টাটা। শ্রেয়সীকে টানতে টানতে নিয়ে এলো পিহু সেখানের ভিড় ভট্টা থেকে। দ্বিতীয়বারের মতো শ্রেয়সী পা রাখল সুব্রতা মহলে। এবার সম্পর্কের গাঁটছড়া কি একটু পরিবর্তন হয়েছে। হয়তো হয়েছে, আকাশের সূর্যিমামা তো তাই বলছে, সে তো আর আমাদের মিথ্যা বলবে না, তাই না? দাদু ওদেরই অপেক্ষা করছিল। শ্রেয়সীকে দেখে তার দিকে এগিয়ে গেল। তাহলে আমার নাতনির এতগুলো দিন পর আমার কথা মনে পড়ল বুঝি? শ্রেয়সী আদরে গলায় বলল, সরি দাদু, এরপর থেকে দুদিন পর পর আসব, খুশি তো? প্রমিস। প্রমিস। বাবা, নিজের নাতিকে পেয়ে আমাকে ভুলে গেলে দাদু? না দিদি ভাই, তোমাকে কি করে ভুলতে পারি? শ্রেয়সীর চোখে জল চলে এলো। তার নিজের নানা নেই, দাদা মারা গেছে বহু বছর আগে, সে নিজের চোখে দেখে উনি। মা বাবা পালিয়ে বিয়ে করেছিল, বাবা তাদের মেনে নেয়নি। বাবা নানার ছবিটাও দেখতে দেয়নি। গল্প করতে করতে ওমর সাহেব একটা অ্যালবাম নিয়ে এলেন। শ্রেয়সী জিজ্ঞেস করল, এটা কি? দাদু জবাব দিল, এটা আমাদের ফ্যামিলি ফটো। ফটো দেখতে দেখতে একটা ফটোতে তার চোখ আটকে গেল। শ্রেয়সী জিজ্ঞেস করল, এটা কে দাদু? এনারা কে দাদু? এটা, এনারা হলো রুদ্রের মা বাবা, ইলিয়াস চৌধুরী, আর আমার আদরের বৌমা সুব্রতা। এটা ওদের বিয়ের ফটো, বুঝলে দিদিভাই? কি সুন্দর রাজযোটক দেখো। আমাদের রুদ্র দেখতে হয়েছে একদম ওর মায়ের মতো। শ্রেয়সী অবাক হয়ে তাকিয়ে রইল ফটোর মানুষ দুটির দিকে। তার মায়ের কাছে সে একদম এইরকমই একটা ফটো দেখেছে। তার মা এই ফটো দেখে মাঝে মাঝেই কাঁদে, যখন কেউ বাড়ি না থাকে। একদিন সে কলেজ থেকে দ্রুত ফেরার কারণে তা অবলোকন করেছিল। মাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর না দিয়ে বরং বিষয়টা এড়িয়ে গিয়েছিল। কিন্তু রুদ্রের বাবা মায়ের ছবি তার মায়ের কাছে কি করে গেল? তার মা কি এনাদের চেনেন? কিন্তু কিভাবে? রুদ্রের মা বাবা তো মারা গেছে অনেক দিন, তাহলে এখনও তার মায়ের কান্না করার রহস্য কি? কিভাবেই চিনেন তাদের? তাহলে প্রকাশ পায়নি কেন কখনো? শ্রেয়সী একবার ভাবল দাদুকে বিষয়টা জিজ্ঞেস করবে, পরবর্তীতে ভাবল কি দরকার সব কিছু জানার। সব যে জানতে হবে এমন তো কোনো কথা নেই। পৃথিবীর 1/3 সম্পর্কে মানুষ তো না জেনেই সারাটি জীবন পার করে যাচ্ছে চরম আনন্দে। কই, তাদের তো কখনো জীবনে চলার পথে বাঁধছে না। দাদু আজ কিছুতেই শ্রেয়সীকে হোস্টেলে ফিরতে দিলও না। রাতে নাকি তাকে দাদু আলাদা একটা রেসিপি রান্না করে খাওয়াবেন। শ্রেয়সী ফ্রেশ হয়ে পিহুর একটা কুর্তি সাথে জিন্স পরে নিল। সময় তখন বিকাল 5টা প্রায়। পিহু বলল, সে একটু বেরোবে, এই 10 মিনিটে আসছে। শ্রেয়সীর সঙ্গে যাওয়ার জন্য জোর করলেও পিহু তাকে নিল না। 10 মিনিটের কথা বলে অথচ আধা ঘন্টা পেরিয়ে যায়, তবুও তার আসার খবর নেই। শ্রেয়সী এই সুযোগে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগল। কি সুন্দর সবকিছু সাজানো গোছানো পরিপাটি। নিচে দাদু থাকেন, কিছু সার্ভেন্ট থাকেন গেস্ট হাউজে। উপরে প্রায় কয়েকটা রুমই ফাঁকা। তার মধ্যে একটায় পিহু থাকে। ঘুরতে ঘুরতে শ্রেয়সী একটা রুমের সামনে এসে দাঁড়াল।
এই রুমের দরজাটা অন্য রুমের দরজা থেকে ভিন্ন, কেমন যেন কালো কালো। অদ্ভুত। শ্রেয়সী ঠেলা দিতেই তা একা একা খুলে গেল। চমকে উঠল শ্রেয়সী। দুরু দুরু বুকে ভিতরে ঢুকল সে। ভেতরে প্রবেশ করতেই দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল, কেমন যেন লিফটের মতন। সবচেয়ে আশ্চর্য হল, একই ভিতর থেকে তো বাহিরের সবটা দেখা যায়, অথচ বাইরে থেকে তা বোঝার কোনো উপায় নেই। কার রুম এটা? সারা রুমে সে চোখ ভুলাল। সব রুমের মতো এটা মোটেও গোছানো নয়। কাউচে তোয়ালে কাপড় ছড়ানো, বিছানায় বালিশ উলট পালট, একপাশে ওয়ারড্রোব, আলমিরা, বুকশেলফ, তাতে কমপক্ষে 1000 খানেক বই সাজানো। উফ, এত বই পড়ে কে? খাটের সামনে একটা ফটো ফ্রেম। সেখানে ইলিয়াস চৌধুরী ও সুব্রতা বেগমের মাঝে 2 বছরের পিহু আর 12 বছরের রুদ্র। সম্ভবত কারো জন্মদিন হয়তো। বুঝল এটা নায়ক সাহেবের রুম। সুপারস্টাররা এত অগোছালো হয় বুঝি। রুমে মাঝে আরও অনেক জিনিসপত্র, সেগুলো সঠিক নাম শ্রেয়সী মনে করতে পারছে না। বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু একই দরজা তো খুলছে না, কি করবে এবার সে? খাটাসটা যদি চলে আসে। কিছুক্ষণ রুমের এদিক ওদিক তাকিয়ে নিজের মতো করে গোছাতে শুরু করল সে। যতটুকু পারা যায় নিজের মতো করে গোছাল শ্রেয়সী। রুমের চারপাশে আবারও চোখ বুলাল সে। না, এবার মানুষের রুম লাগছে এটাকে। দরজা খুলবে কিভাবে এবার সে? বাইরে বের হবে কিভাবে? চিন্তিত হয়ে বিছানায় বসল সে। আহ, কি নরম বিছানা! একদম ফোমের মতো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঠাস করে শুয়ে পড়ল সে। তন্দ্রাঘরে সুন্দর কোলনের সুবাস ভেসে আসছে শ্রেয়সীর নাকে। রুদ্রর কাছাকাছি থাকলে সে এই সুবাসটাই পায়। আয়েসে সে পাশ থেকে পাশ বালিশটা বুকে টেনে নিল শ্রেয়সী। কেমন একটা অদ্ভুত শিহরণ জাগা অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে নায়ক সাহেবকে সে জড়িয়ে আছে। কি নির্লজ্জ কথা ভাবছে সে। ছি ছি, নায়ক সাহেব আসলেই অসভ্য। শ্রেয়সীর ইচ্ছে হচ্ছে এখানে শুয়েই সারাজীবন কাটিয়ে দিক সে। খট করে দরজা খোলার শব্দ হল। রুদ্র প্রবেশ করল রুমে। বিছানায় তাকিয়ে তার চোখ জুড়িয়ে গেল। আরশাদ ভিতরে ঢুকতে নিতে তাকে থামিয়ে দিয়ে চলে যেতে বলল রুদ্র। মেয়েটা কেমন এলোমেলো হয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে। এমন এলোমেলো থাকে কেন সব সময় মেয়েটা? তাকে মাতাল করার ধান্ধা সব সময়। কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে সুপারস্টার। চুমকের টানের মতো এগিয়ে গেল সে। হঠাৎ সুগন্ধি কোলনের সুবাস তীব্র ঠেকল শ্রেয়সীর ঘ্রাণান্তে। চোখ মেলে চাইল সে। মুখের সামনে নায়ক সাহেবকে ঝুঁকে থাকতে দেখে ভড়কে গেল শ্রেয়সী। সে আমতা আমতা করে বলল, আপনি কখন এলেন নায়ক সাহেব? রুদ্র নেশাক্ত চোখে তাকিয়ে থেকেই ভ্রু নাচিয়ে বলল, তুমি আমার রুমে কি করছো মেয়ে? কি? কিছু না, এমনি। ঢুকে আর বেরোতে পারছি না। রুদ্র আরও একটু ঝুঁকল, হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, আমার বেডে কি করছো তুমি? এটা কি তোমার নিজের সম্পত্তি? হঠাৎই কোমর ধরে উঁচিয়ে নিল তাকে। শ্রেয়সী থরথর করে কাঁপতে লাগল। কাপা কাপা গলায় বলল, কি করছেন? রুদ্র ওর কানের কাছে মুখ নিয়ে উল্টো প্রশ্ন করল। এই রকম এলোমেলো ভাবে আমার সামনে আসতে কিন্তু নিষেধ করেছিলাম তোমায় মেয়ে। অ্যান্ড ওয়ার্নিং, পরের বার কিন্তু কন্ট্রোল থাকবে না, মাইন্ড রিড। রুদ্র শ্রেয়সীকে ঠাস করে আবারও বেডে ফেলে দিয়ে কাউচের উপর হতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শ্রেয়সী বুকে হাত দিয়ে থরথর করে কাঁপছে। তার এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এই ছোঁয়া সে বাসে থাকতে ও পেয়েছে, কিন্তু আজ একেবারে অনাকাঙ্ক্ষিত। মনের মাঝে কেমন প্রজাপতিরা ডানা মেলছে। তার ছোঁয়ায় অস্বস্তি হল না কেন তার? একজন পুরুষ তাকে ছুঁয়েছে, তার তো ঘেন্না হওয়া উচিত। কিন্তু তার তো হচ্ছে না, বরং কেমন সিদ্ধ অনুভূতি হচ্ছে। কেন? নিজের উপর নিজেই বিরক্ত শ্রেয়সী। 10টার দিকে অফিসে এসেছিল পিয়ন। সেই থেকে ইনফরমেশন খুঁজেই যাচ্ছে সে। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে সেই কখন। হোয়াইট স্নাক্স দলটির বিষয়ে কতগুলো ইনফরমেশন পেল সে। গতবার যশোরের এক কালোবাজারিকে ধরিয়ে দিয়েছে সে।
সকল তথ্য প্রমাণ প্রথমে তারা হেড অফিসে রাখে, সঙ্গে তাদের সিল মোহর, হোয়াইট শার্কস। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটাকে তখন খুঁজে পাওয়া যায়নি। সবাই ভেবেছে সেই দলের লোকেরা তাকে মেরে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয়, তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে ঠিক ২০ দিনের মাথায় সেই লোকটাকে হসপিটালে ভর্তি অবস্থায় পাওয়া গিয়েছেন। হসপিটাল খোঁজ নিয়েও কিছু জানা যায়নি কে বা কারা সেই লোককে ভর্তি করেছে। সিসিটিভি ক্যামেরায় ও কিছু ধরা পড়েনি। লোকটার অবস্থা ভয়াবহ খারাপ। কোনো রকমে জানে বাঁচিয়ে রেখেছে। একইভাবে প্রত্যেকবার তারা সকলকে টেক্কা দিয়ে কাজ করে যাচ্ছে। পিয়ম পুনরায় সিসিটিভি ফুটেজ চেক করল এবং দেখতে পেল সিসিটিভিতে তারা ধরা পড়েনি, কারণ তখনকার ফুটেজ ডিলিট করা, অর্থাৎ মাঝ থেকে কিছু টাইম সরিয়ে নেওয়া হয়েছে। এত সিকিউরিটির মধ্যে কিভাবে আধ ঘন্টার মধ্যে ফুটেজ মুছে ফেলা সম্ভব? এটা কি তাহলে ভেতরের কারোই কাজ? এবং অবাক করা বিষয়, তারা সবসময় আসামিদের দিনের বেলাতেই রেখে যায় হসপিটালে। এত মানুষের ভিড়ে কারো কি কিছুই চোখে পড়ে না? আশ্চর্য, ভারী আশ্চর্য। মাথা খাটাতে হবে পিয়মের এবার। প্রচুর খাটতে হবে, তার বোঝাই যাচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শ্রেয়সী এইভাবে বিছানায় পড়ে রয়েছে। রুদ্র কৌতুকপূর্ণ স্বরে বলল, ম্যাডাম, কি আজ সুপারস্টারের রুমে রাত্রি কাটানোর প্ল্যান করেছেন নাকি? বাট সুপারস্টার নট ইন্টারেস্টেড। শো আউট। রুদ্রের কথায় শ্রেয়সীর এতক্ষণে হুঁশ ফিরল। সে তোড়াক করে উঠে বসল। মোটেও আমি এমন কিছু মিন করিনি। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে গিয়েছিলেন মানে? হ্যাঁ। আপনি তখন? আমি তখন কি? আপনি তখন যেটা করলেন। যেটা করলাম মানে? দূর, দরজা খুলে দিন, আমি যাচ্ছি। তো যাও না, আটকে কে রেখেছে? বলেই রুদ্র বিছানায় শ্রেয়সীর পাশে বসে পড়ল। শ্রেয়সী চট করে উঠে দাঁড়াল। রুদ্র শব্দ করে হেসে দিল। এমন অসভ্যের মতো হাসবেন না, দরজা খুলুন। হাসিও অসভ্য হয় নাকি? হয়। নায়ক সাহেবের হাসি অসভ্য, অসভ্য, অসভ্য। দরজা খুলুন দাদু, বাইরে কতক্ষণ এভাবে আটকে রয়েছি। আচ্ছা। রুদ্র কথা বাড়াল না, চুপচাপ দরজা খুলে পাশে দাঁড়াল। শ্রেয়সী বেরিয়ে যেতেই দরজা একা একাই বন্ধ হল। শ্রেয়সী দরজায় দাঁড়িয়ে ভেঙচি কাটল। রুদ্র তাকে এপাশে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল। অথচ বোকা মেয়েটার সে কথা মনেই নেই। শ্রেয়সী রুদ্রকে আরও কতক্ষণ ভেঙ্গিয়ে চলে গেল। রুদ্র রুমের চারপাশে তাকিয়ে দেখল তার অগোছালো রুম বোকা মেয়েটা গুছিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে হতভম্ব হয়ে গেল। আশ্চর্য, এগুলো কি লিখেছে মেয়েটা? বোকা মেয়েটা তো দেখছি ১ নম্বরের শেয়ানা। সুইপার কোথাকার, অগোছালো, অভদ্র নায়ক, ১ নম্বরের পিচাস সুপারস্টার। হুহ। শহরের মাঝে মাটির নিচে এক গভীর সুড়ঙ্গ। বাহির থেকে কেউ দেখা তো দূর, বোঝার ও কোনো উপায় নেই। ভেতর থেকে মেশিন সেট করা, শুধুমাত্র সেখানে কার পরিচিত জনই প্রবেশ করতে পারবে। তন্মধ্যে প্রবেশ করল এক অতীব সুন্দরী রমণী। প্রবেশ দরজায় গোটা গোটা ইটালির অক্ষরে লেখা, দ্য হাউস অফ হোয়াইট স্ন্যাক্স। ভেতরের সকলে তাকে কুর্নিশ করল। রমণী এগিয়ে গেল সকালের মুখোশ পরা লোকটার দিকে, বলল, কি খবর পেয়েছেন পাশা সাহেব? গুলশানের ফরিদ খন্দকারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি ম্যাডাম। রমণী চমৎকারভাবে হাসল। চোখে ইশারা করল, তো আর দেরি কিসের? ড্যাশ 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 ড্যাশ। পিহু ফিরল সন্ধে নাগাদ। শ্রেয়সী তার সামনে দুহাত বেঁধে দাঁড়াল। কি ব্যাপার, এই আপনার ১০ মিনিট? হুম। পিহু মেকি হাসল, বলল, আরে গিয়েছিলাম, এই দেখ দাদুর রেসিপির বাজার করতে, প্রতিবার আমিই করি। আসার সময় এক স্কুল লাইফের ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেল, ব্যাস বুঝি সইত। শ্রেয়সী ভাব নিয়ে বলল, ঠিক আছে, আসুন। ওমর সাহেব, পিহু, শ্রেয়সী ৩ জনে মিলে বসেছে একটা স্পেশাল রেসিপি রান্না করতে। রেসিপির নাম সুইট অ্যান্ড শাওয়ার চিকেন। শ্রেয়সী তো জিজ্ঞেস করে বসল, কি ব্যাপার বলো তো দাদুয়ের এমন নাম কেন? চিকেনকে কি মিষ্টি দিয়ে গোসল করানো হয় নাকি? রুদ্র তখন কিচেনের দিকেই আসছিল। শ্রেয়সীর কথা শুনে শব্দ করে হেসে দিল। সেই সঙ্গে যোগ হল পিহু আর দাদু।
শ্রেয়সী তাদের দিকে বিরক্তিকর চোখে চাইল। এত হাসার কি আছে বুঝলাম না। আমি তো এমনি জিজ্ঞেস করেছি আজব। রুদ্র ঠোঁট কামড়ে বলল, তো ম্যাডাম আপনি একটু চিকেনটাকে গোসল করিয়ে দিন, তাতে দাদুর একটু হেল্প হবে। শ্রেয়সী ঠোঁট ফুলালো, দাদু তোমার নাতিকে কিছু বলো, আমার সাথে এরকম যেন না করে। দাদু বলল, এই রুদ্র এরকম করছিস কেন, বেচারা তো একটু চিকেনকে গোসলের কথাই জানতে চেয়েছে। তোকে যে ছোটবেলায় নেংটু করে গোসল করাতাম সেটা তো জানতে চায়নি। একটা ফটো ও আছে, দাঁড়া দাদুভাই রান্নাটা শেষ করে তোকে দেখাচ্ছি। রুদ্র বিরক্ত চোখে তাকালো তার দাদু দিকে। কি একটা অবস্থা, এখন নাকি মানুষকে তার ছোটবেলার নেংটু ছবি দেখাতে হবে। ছি। রুদ্র বিড়বিড়িয়ে উঠল, একদম নয় দাদু, এইসব ফাজলামো কিন্তু একদম নয়। কেন, কি সমস্যা আপনার? আপনাকে তো আর দেখতে বলছে না। এই মেয়ে তুমি চুপ থাকো। বেয়াদব হচ্ছ দিন দিন। রাগে গজগজ করতে করতে রুদ্র উপরে চলে গেল। ওরা তিনজনে এবার খিলখিল করে হেসে দিল। বাব্বাহ, নায়ক সাহেবের নেংটু করা গোসলের পিক। দেখতে তো হচ্ছেই ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে শ্রেয়সীরা সকলে। একথা সে কথার মাঝে আরাফাত হঠাৎ বলে উঠল, এই আজকের নিউজ দেখেছিস তোরা? গুলশানের বিখ্যাত ব্যবসায়ী ফরিদ খন্দকারকে নাকি হোয়াইট স্নাক্সের লোকেরা তার কালো টাকার ব্যবসা গোপন রহস্য ফাঁস করেছে। অন্তিকা বলল, হ্যাঁ দেখলাম সকালে, বাবা পেপারে ও তো পড়ল। ফরিদ খন্দকারকে নাকি পাওয়া যাচ্ছে না প্রত্যেকবারের মতন। রাহুল ফোরন কাটল, একদম ঠিক কাজ করেন উনারা। দেশের অবস্থা একদম রসাতলে যাচ্ছে দিন দিন। ঘোড়ার ডিমের নেতা আমাদের নিজেই তো ঘুষখোর, সবগুলো ঘুষখোর পার্টি। শালা গো মন্ডায় চায় লাইতায়া দমডা বাইর কইরা দিতে। জায়গা মতো পাড়ায় ধৈরা কেচি দিয়ে কাইটটা দিতে। শ্রেয়সী ওদের কথা কিছুই বুঝল না, কিসের কথা বলছে ওরা। সাইমি ওকে সবটা বুঝিয়ে বলল। শ্রেয়সী অবাক হয়ে সব শুনল। কি শুনছে সে এগুলো? সে তো দেশ সম্পর্কে কিছুই জানে না, কোনো খোঁজই রাখে না। কি একটা অবস্থা। রাহুল শ্রেয়সীকে বলল, কি ব্যাপার মামা, তুমি থাকো কই, দেশের খোঁজ খবর রাখো না কিছু? সে প্রচণ্ড লজ্জা পেল, আসলেই দেশের অবস্থা সম্পর্কে তার সাধারণ জ্ঞান খুবই কম। এসব বিষয় তো একেবারেই নয়। বইয়ের বাইরে ও আমাদের সকলের চারপাশে খবর রাখা উচিত। দেশে খোঁজ খবর নেওয়া উচিত। এভাবে থাকলে তো জীবনে ভালো মন্দই বুঝতে পারবে না মানুষ। সবাই একে একে চলে যাওয়ার পরে সাইমি বেরোল সবার শেষে। আনমনে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে কারো সাথে জোরে ধাক্কা খেল। উফ, চোখে দেখতে পান না নাকি? এই যে মিস, আমার চোখ ঠিকই আছে। আপনি দয়া করে ফোনের দিকে না তাকিয়ে হেঁটে সামনে তাকিয়ে হাঁটুন। সাইমি আরশাদকে দেখে যেন আরও চেতে গেল। এই যে ফুটা ছাদ, আপনার মতো তো প্যান্টের জিপার খোলা রেখে আর ঘুরে বেড়ায় না। ফোনের দিকে তাকিয়ে হাঁটব বেশ করব, তাতে আপনার বাপের কি? আরশাদ সাইমির দিকে ভ্রু কুঁচকে তাকাল। মিস। সাইমি শুধরে দিয়ে বলল, সাইমি, সাইমি আমার নাম। তো মিস সাইমি, আপনার সাথে আজাইরা ঝগড়া করার মতো সময় আমার হাতে একদমই নেই, বুঝেছেন? বাই। সাইমি তার দিকে জুতো ছুঁড়তে গিয়ে ও কি মনে করে পায়ে পড়ে নিল। তার ৫০০ টাকার জুতো তার দিকে ছুঁড়ে কেন সে তার এত টাকা নষ্ট করবে? হেড অফিসে যখন বেআইনি প্রমাণগুলো রাখা হয়েছে, পিয়ন তখনকার সিসিটিভি ফুটেজ চেক করল। সবাই স্বাভাবিক যাচ্ছে আসছে, কোনো অস্বাভাবিকতা দেখা গেল না। হঠাৎ পিয়ম একজন রমণীকে টার্গেট করল। শুধুমাত্র সন্দেহ। এটা কিভাবে সম্ভব হবে? পিয়মের ভাবনায় আসে না। আকাশপূর্ণ মেঘে ঢাকা। না আছে চন্দ্র, না আছে নক্ষত্ররাজি। শুধু কালো মেঘের আনাগোনা। তাই তো শুরু হলো প্রচণ্ড বর্ষণ। শ্রেয়সী রুমের বেলকনিতে বসে আছে। তার মা তুলি বেগমকে সে প্রচণ্ড ভালোবাসে। লোকে বলে মেয়েরা নাকি বাবা ভক্ত, কিন্তু তার বেলায় কথাটি সত্য নয়। সে তার বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। তার মায়ের কান্না তার একদম সহ্য হয় না। সেখানে নায়ক সাহেবের মা বাবার ছবি দেখে তার মা কেন কান্না করবে? সেটা তো তার জানতেই হবে। সুপারস্টারকে বনিয়ে সে ভীষণ পীড়ায় আছে।
আচ্ছা, সে কি নায়ক সাহেবকে ভালোবেসে ফেলল? কিভাবে? মাত্র কয়েকদিনের দেখা তাদের। এত অল্প সময়ে কি কাউকে ভালোবাসা যায়? নাকি সে শুরু সুপারস্টারের সৌন্দর্যের মোহেই পড়ল? কে তাকে এর জবাব দেব? রাত্রি গড়িয়ে সকাল হল। সেই সঙ্গে শেষ হল রাতের অন্ধকারে করা সকল অপকর্ম। কোনোদিন কি থামবে না মানুষের এই লোভ লালসা? পিয়ম ঘুমিয়েছিল। কলিং বেলের শব্দে কাঁচা ঘুম ভেঙে গেল তার। রাত জেগে কেস নিয়ে ভেবেছে সে। প্রচণ্ড বিরক্তি নিয়ে উঠে গেল দরজা খুলতে। এখন আবার কে এলো? দরজা খুলে সম্মুখে পিহুকে দেখে এবার মোটেও অবাক হল না পিয়ম। চুপচাপ সামনে থেকে সরে দাঁড়াল। ভিতরে আয়। পিহু উৎফুল্ল স্বরে শুধালো, কি ব্যাপার পিয়ম ভাই, আজ কিছু বললেন না যে? আজ কিন্তু আমি কিছু আনিনি সঙ্গে করে, বুঝেছেন? এবার আমায় মিষ্টি খেতে দিন। জানি, বললে ও তুই শুনবি না, তাই কিছু না বলাই বেটার। একদম ঠিক বলেছেন, আপনার কোনো কথাই আমি শুনব না। মিষ্টি খাবি? হ্যাঁ। সত্যি তো। বলতে বলতে পিয়ম কদম বাড়াল পিহুর দিকে। পিহু পেছাতে পেছাতে থুতলিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন পিয়ম ভাই? তুই পিছিয়ে কেন যাচ্ছিস? সোফায় ঠেকে গেল পিহু। পিয়ম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসয়ে বলল, কাল তুই কোথায় ছিলিস পিহু? পিহু যেন কিছুটা কেঁপে উঠল। বা বা বাড়িতে ছিলাম পিয়ম ভাই। সত্য কথা। হ। হ্যাঁ। ওকে, এই ইয়ার রিংটা কি তোর পিহু? সরে এসে শুধালো পিয়ম। পিহু চমকে পিয়মের হাতের দিকে তাকাল, উপর নিচ মাথা নেড়ে জানান দিল তার। আপনি কোথায় পেলেন পিয়ম ভাই? পিয়ম রহস্যময় ভঙ্গিতে হাসল, বলল, সেদিন ফেলে গিয়েছিলিস। অথচ পিহুর ঠিক মনে আছে সে সেদিন এই ইয়ার রিংটা পরিধান করে আসেনি। তাহলে পিয়ম ভাই মিথ্যা কেন বলল? তুই বসো, মিষ্টি তো বাসায় নেই, শরবত করে দিচ্ছি। তার দরকার নেই পিয়ম ভাই, আপনি চা খাবেন? চা করে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আয়। পিহু খুশি মনে চা বানাতে গেল। পিয়ম এই সুযোগে নিজের কাজটা করে নিল। প্রেমে পড়লে আসলেই মানুষ বোকা হয়ে যায়, এটা আবারও প্রমাণিত হল। পিয়ম ঠোঁট বাঁকিয়ে হাসল সামান্য। পিহু চা এনে তার পিয়ম ভাইয়ের হাতে দিল। উৎফুল্লচিত্রে বলল, চা কেমন হলো পিয়ম ভাই? পিয়ম চায়ে চুমুক বসিয়ে জবাব দিল, একদম বাজে। পিহু ঠোঁট ফুলালো, সে কত যত্ন নিয়ে চা বানালো আর লোকটা ইচ্ছে করে তার বানানো চাকে বাজে বলল। সে তো খেয়েছে, মোটেও বাজের কাতারে পড়ে না তার চা। পিহু আরও কিছুক্ষণ থেকে বিভিন্ন গল্প করল, তারপর বেরিয়ে গেল। পিয়ম অবশ্য শুধু হু হা জবাব দিয়েছে। পিহু বেরোতেই কাউকে ফোন লাগালো পিয়ম। মেয়েটার দিকে সারাক্ষণ নজর রেখো। মাইন্ড রিড। স্যার ইলিয়াস চৌধুরীর কাছে কাগজপত্রের মধ্যে থেকে একটা চিঠি পেয়েছি। ইম্পর্ট্যান্ট কিছু নাকি? জি স্যার। দাও তো দেখি। ইয়াজুল। আমার মনে হচ্ছে আমি বেশিক্ষণ প্রাণ নিয়ে বাঁচতে পারব না ইয়াজুল। তুই একমাত্র আমার ভরসা, তোর কাছে কিছু প্রুফ পাঠিয়েছি। তুই সেটা সরকারের হাতে তুলে দিস প্লিজ। ইতি। ইলি। নিজের হাত মুঠো করে নিল রুদ্র। তার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। চক্ষুদয় বদ্ধ করে যেন সে স্পষ্ট দেখতে পেল পরবর্তী ঘটনা। ঠাস। পরবর্তী গোলাগুলি স্পষ্ট ভেসে উঠল সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর বদ্ধ চোখের পাতায়। ছাড়ব না, কাউকে ছাড়ব না। সামনে থাকা টেবিল লাথি মেরে ফেলে দিল রুদ্র। যেন রৌদ্রের মতোই উত্তপ্ত হয়ে উঠেছে তার ছিনাখানা। আরশাদ আটকানোর চেষ্টা করল তাকে। শব্দ পেয়ে দৌড়ে এলো পিহু ও ওমর সাহেব। কেউ থামাতে পারল তাকে। রুদ্র দ্রুত বেগে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। আরশাদও যেতে চাইল সঙ্গে, কিন্তু ওমর সাহেব তাকে আটকে দিল। সে ঠিক জানে এখন কোথায় যাবে রুদ্র। পুরো আকাশ মেঘে ঢাকা। শ্রেয়সী বেলকনিতে বসে ছিল চুপচাপ। হয়তো পুনরায় বৃষ্টি আসার অপেক্ষা। হঠাৎ সোডিয়াম লাইটের আলোয় পরিচিত গাড়ি দেখে চমকে গেল সে। দ্রুত বেগে নিচে নেমে এলো সে। রুদ্র গাড়ি থেকে নেমে শ্রেয়সীর কোমর ধরে টান দিয়ে কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরল।
মুখ গুজল তার চুলের ভাঁজে। শ্রেয়সী কাঁধে তরল কিছু অনুভব করছে। এই প্রচণ্ড কঠোর পুরুষটাও কি কাঁদছে? বাজ পড়ল কোথাও বোধ হয়, কিন্তু ভয় পেল না কেউ, না পুরুষটি না রমণীটি। ঝমঝমিয়ে বর্ষণ শুরু হল। শ্রেয়সী ও হাত রাখল তার নায়ক সাহেবের পিঠে। পুরুষটির বন্ধন আরও শক্ত হল। প্রেমের বর্ষণে ভিজিয়ে একাকার করে দিল দুজনকে। এভাবেই বুঝি প্রেমের বর্ষণ ঝরে। অষ্টাদশী কন্যা স্পষ্ট বুঝতে পারল প্রচণ্ড ভালোবাসে সে তার নায়ক সাহেবকে, প্রচণ্ড। এভাবেই কত সময় কেটে গেল জানে না তারা। নায়ক সাহেব, হু, এভাবে ভিজছেন, ঠান্ডা লেগে যাবে আপনার। উহু, লাগুক, প্লিজ। হা, হাঁচোচু, হা, হাঁচোচু। দেখি ছাড়ুন আমায়। শ্রেয়সী জোর করে ছাড়িয়ে নিল তার বাঁধন থেকে। গাড়িতে বসিয়ে দিল। আপনার ফোন কোথায়? রুদ্র ফোন এগিয়ে দিল। লক। রৌদ্রময়ী শ্রেয়সী। হোয়াট? খুলো। কি করেছে কি পুরুষটা? বেশি কথা বাড়ালো না শ্রেয়সী। অতপর আরশাদকে কল দিল। আর বলল রুদ্রের জন্য এক সেট জামা কাপড় নিয়ে হোস্টেলের সামনে আসতে। এতক্ষণ সবাই খুব টেনশনে ছিল, শ্রেয়সীর কল পেয়ে যেন শান্ত হয়ে গেল। শ্রেয়সী দৌড়ে গেল ভিতরে। তোয়ালে নিয়ে এসে মাথা মুছিয়ে দিল রুদ্রের। তার চোখ, নাক লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ঠান্ডা ইতোমধ্যে লেগে গিয়েছে। হাঁচি ও দিয়ে ফেলেছে কতগুলো। কি শুরু করেছেন আপনি? হুম। এই বৃষ্টির মধ্যে কে ভিজতে বলেছে আপনাকে? এখন বুঝুন জ্বরে বিছানায় পড়ে থাকবেন, শুটিং করবেন কিভাবে? অসহ্য লোক একটা, সুইপার কোথাকার। রুদ্র তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একদম পাকা গিন্নি। এত রাগ করছেন কেন ম্যাডাম? আপনার জন্যই তো আসলাম। ফট করে শ্রেয়সী বাম গালে শব্দ করে চুমু খেল সুপারস্টার। শ্রেয়সী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার নায়ক সাহেবের দিকে। গাড়ির হর্নে তার হুঁশ ফিরল। শ্রেয়সী তাকে মারতে উদ্ধত হল। রুদ্র হাত দিয়ে ইশারায় আরশাদকে দেখিয়ে দিল। শ্রেয়সী প্রচণ্ড লজ্জা পেল। অসভ্য লোক। একটি বর্ষণ মুখর রাতের পর সিদ্ধ সুন্দর রৌদ্রময়ী সকালের উপস্থাপনা। পিয়মের কলে ঘুরিম ভেঙে গেল শ্রেয়সীর। আজ তার খুব ভালো ঘুম হয়েছে। কিসের প্রভাব তা? সুপারস্টারের। হয়তো। শ্রেয়সী ফোন তুলতেই পিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুই কোথায় শ্রেয়সী? হোস্টেলে থেকে তো তোর নাম বলতে পারল না রিসিপশনিস্ট। কোথায় তুই? শ্রেয়সী ফোন তুলতেই পিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুই কোথায় শ্রেয়সী? হোস্টেলে থেকে তো তোর নাম বলতে পারল না রিসিপশনিস্ট। কোথায় তুই? ধক করে উঠল শ্রেয়সীর বুকখানা। সর্বনাশ! আমি তো ওই হস্টেলে থাকি না ভাইয়া। অন্য হস্টেলে। পিয়ম কিচ্ছুটি বলল না, শান্ত কণ্ঠে বলল, অ্যাড্রেস দে। পিয়ম এসে দেখল শ্রেয়সী দাঁড়িয়ে আছে হোস্টেলের গেটে। সে সোজা এসে প্রশ্ন করল, এখানে কিভাবে থাকছিস? ওই হোস্টেলে কি সমস্যা? শ্রেয়সী বুঝল তার ভাই প্রচণ্ড রেগে গেছে, তাই তো এত শীতলতা। সত্যটাই এবার তাকে বলতে হবে। আসলে ভাইয়া, ওই লোকটা এই হোস্টেলে দিয়েছে। এখান থেকে ভার্সিটি কাছে, আর এই হোস্টেল নাকি বেশি ভালো। আমি যেই হস্টেলে রেখেছিলাম সেটা খারাপ। আমি আমার বোনকে খারাপ হোস্টেলে রাখব? না ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। নম্বর আছে, ফোন দে তাকে। তুই ফোন দে, আমার বোনকে নিয়ে মাতুব্বরি করার সাহস পায় কই সে? শ্রেয়সী কাপা হাতে ফোন দিল সুপারস্টারকে। কি ব্যাপার ম্যাডাম, আজকে নিজে থেকেই কল দিচ্ছে? হাঁচোচু। ভাইয়া কথা বলবে। মুহূর্তেই রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। দাও। ততক্ষণে রুদ্র গাড়ি কাছে এসে পৌঁছেছে। পিয়ম ফোন নিয়ে ঝাড়ি শুরু করল। এই আপনি আমার বোনকে ভিন্ন হোস্টেলে রাখার সাহস পান কই? একদিনের জন্য সাহায্য চেয়েছিলাম বলে কি যা খুশি তাই করবেন নাকি? মাত্র 5 মিনিটের মধ্যে রুদ্র চলে এসেছে হাই স্পিডে গাড়ি চালিয়ে। গাড়ি থেকে নেমে সে পিয়মের সামনাসামনি দাঁড়ল। শ্রেয়সীর প্রাণ যায় যায় অবস্থা। নায়ক সাহেব এখন কেন আসলেন তাতে তো কুরুক্ষেত্র বাঁধবে। তো বলুন মিস্টার পিয়ম, কি বলবেন সরাসরি বলুন। পিয়ম শুধু ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে।
এই ব্যাটা তোর বোনকে শুধু তুই হোস্টেলে রাখতে পারবি। আমি রাখলে সমস্যা কি? আমার বউকে আমি আমার বাড়ি রাখবো না হোস্টেলে রাখবো সেটা তোকে বলে করতে হবে, তোকে আমার কৈফিয়ত দিতে হবে। ইয়া আল্লাহ, এই লোক কি পাগল হয়ে গেল নাকি? কি বলছেটা কি? পিয়ম চোখ ছোট ছোট করে বলল, তুই সেদিন শ্রেয়সীকে সঙ্গে নিয়েছিলিস? আর বউ মানে? হ্যাঁ। আর বউ নয়, তোর বোন বলেছি। শ্রেয়সীর আক্কেল গুরুম অবস্থা। ইয়া আল্লাহ, কি মিথ্যুক এই লোক! তোর নম্বর দিয়ে ও কল দিয়েছিল? হ্যাঁ। তাহলে আমি তোর নম্বর চিনলাম না কেন? তুই আমার কয়টা নম্বর চিনস? সেটা তুই আমাকে বলিসনি কেন? রুদ্র রহস্যময় ভঙ্গিতে হাসল, তোকে কেন বলতে হবে? শ্রেয়সী কিংকর্তব্যবিমূঢ় হয়ে শুধু ফ্যালফ্যাল করে এদের কাহিনী দেখছিল। এবার সে চিল্লিয়ে উঠল, চুপ করবে তোমরা? কি শুরু করেছ তোমরা? তোমরা একে অপরকে চিনো? রুদ্র পিয়মের গলা জড়িয়ে ধরল, বলল, অবশ্যই চিনি, এ তো আমার সম্বন্ধী বাবু। ফাজলামি বন্ধ করুন নায়ক সাহেব, সত্যি কথা বলুন। আচ্ছা বলছি, আমরা দুজন বন্ধু। সেইভার্সিটি লাইফের। শ্রেয়সী অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। বন্ধু? কই, আপনাকে তো কখনো ভাইয়া আমাদের বাসায় নিয়ে যায়নি। কিভাবে যাবে? আমি তো দেশে ছিলাম না। ও। পুরো কথা শেষ করতে পারল না শ্রেয়সী, তার আগে কোথা থেকে মিডিয়ায় লোকেরা চলে এলো হুট করে। রুদ্র চরম বিরক্ত হল, তাড়াহুড়োয় মাস্ক পরতে একদম ভুলে গিয়েছিল। আরশাদ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। পিয়ম রাগর করে বলল, কি ব্যাপার বন্ধু, কেমন লাগছে তোমার? শাট আপ ইডিয়েট। রুদ্র চোখের ইশারায় শ্রেয়সীকে ভিতরে যেতে বলে। আর সে কোনো রকমে ভিড় ঠেলে গাড়িতে উঠে বসল। পিয়মকেও তার সাথে টেনে উঠাল। কি করছিস? কি করছিস? আমাকে কেন উঠালি? বোনের মতো তো তোর ও মাথায় গোবর পোড়া। তোকে না আনলে ওখানে আসতো? থাকতিস নাকি তুই? তোর তাই মনে হয়? এই বুদ্ধি নিয়ে সিআইডিতে জব হলো কি করে তোর বলতো? রুদ্র তার জব সম্পর্কে জানে, এতে সামান্য অবাক হল পিয়ম। তুই কিভাবে জানিস? রুদ্র রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, এসব জানা এই রুদ্র প্রতাপ চৌধুরীর বা হাতের খেল। এসব কেন করছিস? তোকে বলার প্রয়োজন মনে করছি না। পিয়ম তাকে আর কোনো প্রশ্ন করল না। সে জানে হাজার চেষ্টা করলেও রুদ্র তার প্রশ্নের উত্তর দিবে না। তার যা বোঝার সে বুঝে গিয়েছে। অন্তিকা আজ একাই এসেছে ভার্সিটিতে। সে চুপচাপ ভগ্ন মনে বসে আছে ক্যাম্পাসে। তখনই ঠাস করে কেউ একজন এসে বসল তার পাশে। চমকে পাশে তাকালো সে। অন্তুকে দেখে আরও অবাক হল। অন্তু বলল, কি ব্যাপার, তুমি একা বসে আছো যে? তোমার সঙ্গী সাথী কই সব? ওরা আজ আসেনি। আচ্ছা, আপনি কি শ্রেয়সীকে পছন্দ করেন? অন্তু। অন্তু কিছুক্ষণ অন্তিকার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থেকে সেখানে থেকে উঠে চলে গেল। আশাহত হল অন্তিকার হৃদয়। তার প্রশ্নের উত্তর দিল কি এমন ক্ষতি হতো? ইয়াজুল নামের ব্যক্তির ব্যাপারে কিছু জানতে পেরেছ? না স্যার। চট করে রুদ্রর কিছু একটা মনে পড়ল। আরশাদ, আমার বউয়ের জন্মনিবন্ধন কার্ডটা নিয়ে এসো তো জলদি। তার স্যার কি এখন বউকে নিয়ে ও গবেষণা শুরু করবে নাকি? শ্রেয়সীর জন্ম নিবন্ধনে চোখ বুলিয়ে রুদ্র মুখে উচ্চারণ করল, শিব। এক মুহূর্ত দেরি না করে রুদ্র ফোন লাগালো শ্রেয়সীকে। ফোন পিক করতেই শ্রেয়সীকে কোনো কথা বলতে দিল না। রুদ্র জিজ্ঞেস করল, তোমার বাবার ফুল নেম বলো শ্রেয়সী। ফোন দিয়ে হুট এমন প্রশ্ন করায় কিছুটা অবাক হল কন্যাটি। আগে তো এভাবে কখনো কথা বলেনি এভাবে। তবুও কথা না বাড়িয়ে বলল, ইমতিয়াজ মির্জা। ধমকে উঠল রুদ্র, ফুল নেম বলো ইডিয়েট। কেঁপে উঠল শ্রেয়সী, কাপা কণ্ঠে বলল, ইমতিয়াজ মির্জা ইয়াজুল। আগে বলনি কেন? বাবা এই নাম বলতে নিষেধ করেছিল। চোয়াল শক্ত হল পুরুষটির। যেন সবটা পরিষ্কার তার কাছে। বাসার অ্যাড্রেস বলো কুইক। আনিস শেখের ফোন পেয়ে আবারও ছুটে এলেন তুলি বেগম স্বামীর নিকট। এবারে কপালে ভাঁজ পড়ল ইমতিয়াজ মির্জার। কিছুটা ভয়ও পাচ্ছেন তিনি। কি ব্যাপার ইমতিয়াজ সাহেব, আমার প্রস্তাবের কি ভাবলেন? কিছু না। আনিস শেখ খেকিয়ে উঠল এবার, কি কিছু না করছেন? আমার ছেলে আরুষের সাথে যদি আপনার ছোট মেয়ের বিয়ে না দেন।
ঢাকা থেকে তুলে নিয়ে আসব। কি ভেবেছেন কি ঢাকা পাঠালেই তার নাগাল পাবে না আমার ছেলে? আর আপনার চেয়ারম্যানগিরিও একদম ছুটিয়ে দেব। ইমতিয়াজ মির্জা এবার নিজেকে প্রচণ্ড অসহায় বোধ করলেন, নিজের ভুলের শাস্তি সে পাচ্ছে হাড়ে হাড়ে। এবার তার ছেলেকে বিষয়টা জানাতেই হবে। চারিদিকে গভীর অন্ধকার, অন্ধকার। মাটির নিচের সুড়ঙ্গে যেন তা অধিক প্রকাশ পাচ্ছে। দ্য হোয়াইট স্নাক্সের প্রবেশ পথে এক অতীব সুন্দরী মুখোশ পরা রমণীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে পিয়ন। কাউকে আর সঙ্গে আনেনি সে। তার ধারণার রমণীটি যদি এ হয়, তাহলে সে একাই ১০০টা অ্যাকশন নিতে পারবে এই রমণীর বিরুদ্ধে। ব্রেকিং নিউজ। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর এক্সপার্ট মুভির রিলিজিং মিটিং হবে আগামীকাল সকাল ১০টায়। প্রথমবার তার মুভি রিলিজিংয়ের সময় সে নিজে থাকছে। ভক্তরা এই সুযোগ হাতছাড়া করতে কিছুতেই রাজি নয়। সকলে স্ট্যাটাস দিয়ে জোকার মামাকে ফুল ভরতি করে ফেলছে। আপনারা আসবেন তো? আমরা তো অবশ্যই যাব আপনাদের জন্য। নিউজের মহিলাটি ফিসফিসিয়ে কেউ না শোনার ভান ধরে বলল। একটা গোপন কথা বলি, আপনারা না আসলে কিন্তু আমাদের নিউজের ভিউজও হবে না। কি আজব! এটা কি ভিউজ বাড়ানোর নতুন কোনো প্রক্রিয়া? শ্রেয়সী ফেসবুকে নিউজ ফিড স্টল করতে গিয়ে বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। জোকার মামার আন্ডারে থাকা মেয়েগুলো এত অসভ্য কি করে হয়? একটা নায়ককে নিয়ে এত মাতামাতি করার কি বা আছে? কতবড় ছ্যাঁচড়ামো শুরু করেছে সবগুলো। অসভ্য মেয়ের দল সবগুলো। আরে একটা মুভি নয় রিলিজ হবে, তাই এত বিরাট কিছু তো হয়ে যায়নি, তাই না? আর রুদ্র কে ও বলি এত লাভ রিজেক্ট দেওয়ার কি আছে ওই অসভ্য মেয়েগুলোর কমেন্টে? হুহ। আপনারা বুঝেছেন তো শ্রেয়সীর কথাগুলো? কোথাও কি পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, কোথাও বেজে উঠল গানের সুর। ভালোবেসে সখী নিভৃতে যতনা, আমার নামটি লিখো তোমার মনের ও মন্দিরে। বোকা মেয়ে বুঝল না যে সুপারস্টারের এত সময় কই সামান্য ভক্তদের মেসেজে রিপ্লাই করার। এগুলো তো তার কর্মীদের কাজ। সকাল ৯:৩০ শ্রেয়সী ভার্সিটিতে পৌঁছাল। গিয়ে দেখল ৫ বাদর গোল হয়ে ক্যাম্পাসে বসে কি বিষয় নিয়ে আলোচনায় মেতেছে। শ্রেয়সী এগিয়ে যেতেই সব চুপ হয়ে গেল। আশ্চর্য, তাকে দেখে চুপ করার কি আছে? শ্রেয়সী যেতেই সাইমি উঠে দাঁড়িয়ে তার হাত চেপে ধরল। সকলে উঠে পড়ল। চল একটা জায়গায় যাব, বিশাল মজা হবে। সাইমির কথায় শ্রেয়সী মিছে বিরক্তিকর ভাব প্রকাশ করে বলল, আমি কোথাও যাচ্ছি না, আমার ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টের ক্লাস আছে। রাহুল মুখ বাঁকালো তার কথায়। উনার একারই ক্লাস আছে, আমাদের তো আর নেই। এইসব ঢঙ্গি কথা তোর বালতিতে ভরে রাখো। এই ওকে নিয়ে আয়ত। ৫ বাদর তাকে বগল দাবা করে টেনে নিয়ে এলো প্রচণ্ড ভিড়ভাট্টার মধ্যে। এতক্ষণে তার বুঝতে বাকি নেই বাদরগুলো কেন তাকে এখানে নিয়ে এসেছে। তার মনপাখি খুশি হলেও সেটা তো সবাইকে বুঝতে দেওয়া যায় না। শ্রেয়সীর নিভৃতে যতনা গড়া ভালোবাসা অন্য কেউ কেন বুঝবে? শ্রেয়সী রাহুল ও আরাফাতকে রাগ করে বলল, কি ব্যাপার তোদের? মেয়ে মানুষ না হয় সুপারস্টারের জন্য পাগল হতেই পারে, কিন্তু তোরা? লিঙ্গের কি কোনো প্রবলেম হলো নাকি রে? ডক্টর দেখাচ্ছিস তো ঠিকঠাক? কি ওষুধ দিয়েছে রে? হুম হুম। শ্রেয়সীর প্রত্যুত্তরে খেকিয়ে উঠল দুজনে। থাপড়ে তোর গাল করে দেব, বেয়াদব মহিলা। আমাদের ডক্টর দেখানো প্রয়োজন? অবশ্যই নয় কি? শোন, আমরা তোদের মেয়েদের মতো শুরু রূপ দেখে লুচ্চামি করে বেড়াই না। অন্যের জামাইয়ের দিকে নজর দেই না, বুঝেছিস? আমরা তার অ্যাক্টিংয়ের ভক্ত, বুঝেছিস? অ্যাক্টিংয়ের কি একটা শট দেয় না? আহো। ৪ জনে চেতে গেল। তাদের কথায় কিছু বলতে উদ্ধত হবে তার আগেই গাড়ির শব্দে সেদিকে ধ্যান দিলও তারা। পরপর ৩টে গাড়ি এসে থামল মঞ্চের সামনে। প্রথম এবং লাস্ট গাড়ি থেকে বেরিয়ে এলো গার্ড। মাঝের গাড়ির দরজা খুলে দিল একজন গার্ড। বেরিয়ে এলে সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী। চারিদিকে হইগুল্লোর, অধিকাংশ মেয়ে। সুপারস্টারের পরনে স্যুট, বুট, চোখে সানগ্লাস। আজ মুখে মাস্ক নেই, তার পরার দরকার ও নেই। শ্রেয়সী মুখ বাঁকালো। ঢং। রাতের বেলা একা একা ডাইভিং করে সারা শহর চষে বেড়ায় সে, এখন এসেছে একগাদা গার্ড সঙ্গে করে। কি ভাব!
ফাইজলামি জায়গা পায় না বেদা। একে 3 বেলা কেলানি দেওয়া উচিত। টাকা পেলেই উড়াতে হবে হুম। সবার অলক্ষ্যে সুপারস্টার কি রোদ চশমার আড়ালে তার প্রেয়সীর দিকে তাকালে? হয়তো শ্রেয়সীর মস্তিষ্ক অন্য কথা আওড়ালেও তার মন পাখি তো ঠিকই ভিন্ন কথা আওড়াচ্ছে। সুদর্শন সুপারস্টার। তাহলে মস্তিষ্কের কথাগুলো কি শুধু মনের কথা পাত্তা না দেওয়ার পায়তারা? রুদ্র নিজ আসনে গিয়ে বসে পড়ল একদম সাহেবের মতো। অবশ্যই সাহেবের থেকে কম কিসের সে। সকল সাংবাদিক নিউজ চ্যানেলের লোকজন এগিয়ে যাচ্ছে সুপারস্টারের কাছে। সবার ভিন্ন ভিন্ন কোয়েশ্চন। সুপারস্টার, আপনি কবে বিবাহ করবেন? আপনার মুভির মাধ্যমে কি অভিজ্ঞতা হলো? মুভি এত সাপোর্ট দেখে আপনার অনুভূতি কি? এতদিন আপনি কোনো প্রেস মিডিয়ার ঝামেলায় আসেননি, আজ হঠাৎ কি কারণ? এর পিছনে কি বিশেষ কোনো কারণ? সবার প্রশ্নে আমাদের সুপারস্টার শুধু ঠোঁট বাঁকিয়ে হাসল। আহা, সুপারস্টারের এই হাসতেই যেন মেয়েরা গলে পড়ছে মোমের মতো তাদের আগ্নি ছোঁয়ার পূর্বে এবং পুনরায় জমে যাচ্ছে ছোঁয়ার আশায়। সুপারস্টারের একই জবাব, কারণ তো অবশ্যই আছে। আপনাদের সকল কোয়েশ্চনের অ্যান্সার আমার পিএ আরশাদ মুনতাহিল দিবেন কেমন? এই এক জ্বালা, সব বিরক্তিকর কাজগুলো আরশাদকেই করতে হবে। এখন এই মিডিয়ার এত প্রশ্নের উত্তর দিতে দিতে তার দাঁত ভেঙে যাবে তো। সুপারস্টারের পিএ হওয়া কি আর যে সে কাজ? আরশাদ করুণ চোখে রুদ্রের দিকে তাকল। তাতে অবশ্য বিশেষ লাভ হল না। শ্রেয়সী মুখ বাঁকা। ঈষৎ কি ঢং করে কথা বলা হচ্ছে দেখো। মনে মনে সে চিৎকার করে বলল, ওগো দেখো সবাই, তোমাদের নায়ক সাহেবের কথা শুনে মনে হচ্ছে সে ভাজা মাছটাও উল্টিয়ে খেতে জানেন না। আহা! এক পর্যায়ে ভিড়বাট্টার মধ্যে শ্রেয়সী বিরক্ত হয়ে উঠল। তখন রুদ্র ভদ্র মুখখানা দেখতে ও ভালো লাগছে না। শ্রেয়সী সাইমিদের তারা দিলেও চলে আসার জন্য, কিন্তু তার কথা কেউ শুনলে তো। সাইমি পিহুকে আফসোস করে বলল, ইস, তোর ভাই এত সুন্দর কেন বলতো? আমার যদি এমন একটা কিউট ভাই থাকত, তাহলে সারাক্ষণ মাথায় নিয়ে নাচতাম। রাহুল ব্যঙ্গ করে বলল, কেন মাথায় নিয়ে নাচবি কেন? হাত ধরে নাচলে কি সমস্যা? জবাবে পিহু সাইমি মুখ বাঁকাল। পিহু বলল, কেন রে ভাই, কেন? জামাই কেন নয়? আস্তাগফিরুল্লাহ। অন্যের জামাই নিয়ে আমি টানাটানি কেন করব? আমার তো জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে চাই না, বুঝছস? অসভ্য ম্যাওয়া। তাদের মধ্যে অন্তিকা শুধু চুপ করে রইল, কোনো কিছু প্রতিউত্তর করল না সে। শ্রেয়সীর এই সামান্য কথাটুকু ও যেন সহ্য হচ্ছে। আশ্চর্য, সে এমন হিংসুটে হতে শুরু করল কবে থেকে? অন্তিকা বাসায় পৌঁছে কেবলই গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরোতেই তার ফোন বেজে উঠল। সে শীতল কণ্ঠে উচ্চারণ করল, হ্যালো, কে বলেছেন? ওপাশে কিছুক্ষণ নীরবতা। কিছুক্ষণ পর প্রতিউত্তর এলো, অন্তিকা, লাইনে আছো? জি, কে বলছেন? আমি অন্তু। কেমন যেন ধীরিম ধীরিম শব্দ হচ্ছে অন্তিকার বুক মাজারে। নিজেকে স্বাভাবিক করে বলল, অন্তু ভাইয়া, হঠাৎ কি মনে করে কোনো সমস্যা? না, এমনি তোমার খোঁজ নিতে। পড়াশোনা কোনো হেল্প লাগলেই বলিও, এটা আমার পার্সোনাল নম্বর। বলেই সে চট করে কল কেটে দিল। অন্তিকা বুঝল না এটা কি ছিল ইচ্ছা করে ফোন নম্বর দেওয়ার বাহানা, নাকি অন্য কোনো কারণ। পিয়ুম কোথাও ফোন লাগালো, বলল সে এই মিশনে থাকতে চাচ্ছে না, তাকে অন্য কোনো কাজ দেওয়ার জন্য। ফোন কাটল। পিয়ুম তার চোখ দিয়ে গড়ালো সুখের অশ্রু। পিহু আজ 2 দিন কলেজে যাচ্ছে না। রুমে বন্দী হয়ে থাকছে। কেউ না জানলেও পিহু কলেজ যাচ্ছে না তার একমাত্র কারণ পিয়ুম তার ফোন তুলছে না। উফ! শত প্রশ্ন করে ও বোনের মুখ থেকে এর হেতু বের করতে পারল না। প্রচণ্ড রাগে রুদ্র সশব্দে পিহুর রুমের দরজা বন্ধ করে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। বর্তমানে তো তার এই একটাই কাজ। শ্রেয়সীর হোস্টেলের নিচে এসে কল লাগালো তাকে। এই মেয়ে এক্ষুনি বের হও রুম থেকে। বান্ধবী যে 2 দিন ঘর থেকে বের হচ্ছে না, সে খেয়াল আছে আপনার? ফাস্ট নিচে আসো। ফটর করে নিজের কথা বলেই লোকটা খালাস, তার কথা শোনার জন্য একটু ওয়েট করবে না। অসহ্য লোক একটা। আরে বাবা, সে এক্ষণ রান্না চাপিয়েছে, এভাবে কি চলে যাবে রেখে? আজব। শ্রেয়সী গ্যাস বন্ধ করে সব ঢেকে এভাবেই সব রেখে ছুটল নিচে।
কি আর করার, ও বাড়ি গেলে যে আজ তার ফেরা হবে না সে ঠিক জানে তা। শ্রেয়সী গাড়ির কাছে টোকা দিল। কি হয়েছে বলুন, এমন অভদ্রের মতো বিহেভ করছেন কেন? রুদ্র তার কোনো প্রতিউত্তর করল না। ডোর লক খুলে বলল গাড়িতে উঠে বসতে। শ্রেয়সী পিছনে উঠে বসল। পিছনে কেন বসছ বেয়াদব মেয়ে? আমি পিছনেই বসব সবসময়, আপনার কথা আমি কেন শুনতে যাব? হোয়াই? নায়ক সাহেব দাঁতে দাঁত চাপল, কিছু বলল না। শীতল চোখে 2 মিনিট শ্রেয়সীর চোখের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করল। সুপারস্টারের চোখের ভাষায় কি সব বুঝিয়ে দিল, কিন্তু বোকা মেয়েটা কি তা বুঝল? শুভ্রতা মহলে পৌঁছালে দাদু চিন্তিত মুখে এগিয়ে এলো শ্রেয়সীর দিকে। কি হলো বলো তো, আমার দিদি ভাইয়ের কিছুই বলছে না। এর আগেও এমন করেছিল, অসুস্থ হয়েছিল সেবার। তুই একটু দেখতো শ্রায়ু মা, তোকে কিছু বলে কিনা। শ্রেয়সী আশ্বাস দিল ওমর চৌধুরীকে, আমি দেখছি দাদু, তুমি চিন্তা করো না। রুদ্র বেরিয়ে গিয়েছে, পুনরায় তার শুটিং আছে আজ। শ্রেয়সী পিহুর রুমে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। এই মেয়ে কি হয়েছে বল, না হলে এক্ষুনি তোর গলা টিপে ধরব। কি ধরব বল? পিহু প্রতিউত্তর করল না, নিঃশব্দে মাথা রাখল শ্রেয়সীর কোলে। আমাকে একটু মায়ের মতো আদর করে দাও না গো প্লিজ। শ্রেয়সীর চোখের কোণে অশ্রু জমা হল ক্ষীণ। চঞ্চল মেয়েটার মনে মায়ের অভাব এক বুক সমান, তা কি কেউ জানে? শ্রেয়সী আদুরে ভাবে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ওমর চৌধুরী নিঃশব্দে নিজের অবস্থানটুকু আড়াল করলেন। পিহু কিছুক্ষণ পর চোখ খুলে বলল, আচ্ছা তোমার তো আম্মা আছে তাই না শ্রেয়সী? শ্রেয়সী মাথা নাড়ল। তাহলে আমাকে একটু তার গল্প শোনাবে? তুমি যাবে আমার মায়ের সাথে দেখা করতে? পিহু হাসি মুখে মাথা নাড়ল। মায়ের আদর পাবার তার কত শখ। তাছাড়া পিয়ম ভাইকে বিয়ে করলে তো শ্রেয়সীর মা তার পার্মানেন্ট। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী সিসিটিভি ফুটেজ অবলোকন করে চমৎকার হাসলেন। তার জহুরির চোখে মানুষ চিনতে সে ভুল করে না। আরশাদ তার স্যারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে শুটিং স্পট থেকে বাহিরে বের হল। তখনই আবারও বিরক্তিমূলক বাক্য তার কর্ণদয়ে শ্রবণ করল। এই যে ফুটাছাদ শুনছেন। আরশাদ পিছন ঘুরে মারল এক ধমক। এই কি শুরু করেছ তুমি মেয়ে, ফাইজলামি পেয়েছ? পরবর্তী আর একবার এইসব আবাল মার্কা নামে ডাকলে চুটিয়ে গাল লাল করে দেব, বেয়াদব, অসভ্য মেয়ে। সাইমি এতক্ষণ ফাজলামুর মুডে থাকলেও আরশাদের ধমকে কিছুটা দমে গেল। এভাবে বলছেন কেন? আপনি তো মানুষকে মোটেও সম্মান করতে জানেন না। আমি সম্মান করতে জানি না মানে? অবশ্যই জানেন না। ঠিক আছে। আর সম্মান করতে ও চায় না তোমার মতো মেয়েদের, সামনে থেকে সরো। আমার কাজ আছে। তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তোজানকে নিষেধ করেছে, আজব। তুমি সরবে। সাইমি দুষ্ট হেসে মাথা নাড়ল। আরশাদ বাঁকা হাসল, সে চট করে সাইমির কোমর ধরে কাছে এগিয়ে আনল। করিডোর হওয়ায় এখানে মানুষের আনাগোনা কম। আরশাদ ফিসফিসিয়ে তার কানে কাছে মুখ নিয়ে বলল, কি চাও তুমি মেয়ে? আমাকে যা ভাবছ আমি কিন্তু মোটেও তা নই, সো সাবধান। সাইমিকে ছেড়ে দিয়ে আরশাদ বেরিয়ে গেল। সাইমি হতচকিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ঠাই। কি হলো এই মুহূর্তে এটা? কি করল লোকটা? কি করতে এসেছিল সে লোকটা, কি করল? এমনটা তো সে চায়নি। ভদ্র সুপারস্টারের সাথে থেকে তো দেখছি তার বিয়ে অসভ্য হয়ে যাচ্ছে। দিনের সময়টা শ্রেয়সী পিহুকে তার মায়ের গল্প করেই শোনাল। যেমন, যখন আমি কলেজে পড়ি একটু দেরি হলেই আমাকে মা খুব বকতেন। কিন্তু মনে মনে। কিন্তু সে ঠিকই চিন্তা করে, আমাদের কাছে প্রকাশ করে না। আবার যখন বায়না ধরে রান্না ঘরে গিয়ে হাতে ছ্যাঁকা লাগাতাম তখন ও বকত। সবই কিন্তু তাদের যত্নের আলাদা আলাদা ধরন। প্রতিটা মাই চমৎকার। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, সেসব মাকে কখনো মায়ের কাতারে ফেলা যায় না। তাহলে মা পদবীটার অসম্মান করা হয়। আরে মা শব্দ হচ্ছে একটা পবিত্র অনুভূতিতে মেশানো বাক্যাংশ। সেটাকে কিছু নোংরা মস্তিষ্কের মানুষের জন্য তো এই পবিত্র ধ্বনিকে অপমান করা যায় না। একজন চমৎকারী মা কখনো তার সন্তানকে অবহেলা করে না। মাগরিবের পরে পিহু ঘুমিয়েছে। শ্রেয়সী সালাত আদায় করে বেলকনিতে বসে রইল কিছুক্ষণ।
ওমর চৌধুরী তার পিছে এসে দাঁড়াল। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে দিদি ভাই। ওমর চৌধুরী শ্রেয়সীর মাথায় হাত রাখল। শ্রেয়সী জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, আচ্ছা দাদু, তোমার তো অনেক বছরের অভিজ্ঞতা, অনেক মানুষের সঙ্গে তোমার উঠা বসা, তাই না? দাদু মাথা দোলাল। তাহলে বলো তো, একজন মা তার বিবাহিত জীবনে ও কেন একজন পুরুষ ও মহিলার ছবির দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করবে, তাও তার পরিবারের অলক্ষ্যে? ওমর সাহেব ফোঁত করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বললেন, একজন মানুষের ভিন্ন ভিন্ন অনুভূতিতে মিশ্র তাদের মন। মন কখন কি চায় বোঝা সহসাই বড্ড মুশকিল। সেই মা হয়তো কোনো কষ্ট পেয়েছে সেই মহিলা বা পুরুষের দ্বারা, না হলে এমন কোনো ঘটনা রয়েছে যা খুবই মর্মান্তিক। আবার সেটা পরিবার জানলে কষ্ট পাবে বা রাগ করবে, তাই লুকিয়ে অশ্রু বিসর্জন। বুঝলে দিদিভাই? শ্রেয়সী মাথা নাড়ল। সেসবই বুঝল, কিন্তু তার মায়ের কষ্ট যে তার সহ্য হয় না। বুকের মাঝের হৃৎস্পন্দন থেমে থেমে আসে। করটির নার্ভগুলো যেন কেমন ধীরিম ধীরিম শব্দ করে। শ্রেয়সী নিজের ফোন বের করল, নিজের ফোন থেকে তার মায়ের ফটো দেখালো ওমর চৌধুরীকে। তিনি জবাব দিলেন সে চিনে না এই মহিলাকে। হতাশ হল শ্রেয়সী। নিঃশব্দে বসে রইল সে আরও কিছুক্ষণ। অথচ বোকা মেয়েটা জানলই না তার বাবার ছবি দেখালে সে অনেক কিছু জানতে পারত। রহস্যের খেলা, চারিদিকে কে জিতবে কে হারবে বোঝা বড় দায়। এই পৃথিবী সবই তো রহস্যের বেড়াজালে ঘেরা। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র সবই যেন দেখেও বড্ড না দেখা, চিনেও বড্ড অচেনা। এমন কেন সব? সৃষ্টিকর্তা পৃথিবীর সব সৃষ্টি করেছেনই গোলকধাঁধাময়। একজন মানুষের ভিন্ন চরিত্র। কখনো পরিচিত মানুষটির, পরিচিত মুখশ্রীর, হঠাৎ বদলে যাওয়া আচার আচরণে অপর পক্ষের মনুষ্য হৃদয়কে ভীষণ পীড়া দেয়। মাঝে মধ্যে যা আমাদের কল্পনার ও বাহিরে। নিস্তব্ধ কালো রাত, আকাশের গুমট ভাব, অমাবস্যার অন্ধকার, চাঁদ মামার দেখা নেই গগনে, এমনকি একটি নক্ষত্ররাজিও নয়। আচ্ছা, অপরাধীর অপরাধে এই নিকুশ রাতগুলো এমন সঙ্গ দেয় কেন? নাকি অপরাধীরাই বেছে নেয় এই অন্ধকার পাপময় কালো রাতকে? কিন্তু সবসময় যে পাপীর চাওয়া পূর্ণ হবে না। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড় দেয় না। পাপের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। বনানীর নামকরা ব্যবসায়ী ইয়াসির কামাল তার ভ্যানগাড়িতে তুলে দিচ্ছে অসংখ্য চোরা কারবারি। কেউ কি বুঝবে এমন ভাঙ্গা চোরা ভ্যানগাড়িতে লক্ষ লক্ষ অবৈধ মাল। বেটে লোকটির হুঙ্কার পূর্ণ স্বর, এই মালগুলো দ্রুত উঠা। হাত চালা, হাত চালা। খাওয়া দাওয়া করিস না নাকি? বল নেই গতরে। মাল বহন করার মধ্যে থেকে একজন বিচ্ছিরি ভাষায় গালি দিল। আব্বে হালার মাদারি, নিজে তো বসে আছোস চেয়ারে, আবার আমাগো হুকুম দেশ। তোর মেশিনে পাওয়ার কাইটটা দিতে পারলে তয়লে বুঝতি। সুন্দরী যুবতী ম্যাওয়া গোধরে নিজের মেশিন চালাও, তৈল তো কম না বুইরার। সালার পেটে দায় তোর এখানে আইসি, নইলে আমি মুরাদ তোর এখানে থুথুও ফেলায় না। থু। অদূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো পুরুষটি হাতের যন্ত্রটি দিয়ে মুরাদের সকল গতিবিধি লক্ষ্য করল এক নিমিষেই। ঠোঁটের কোণে খেলে গেল তীক্ষ্ণ শয়তানি হাসি। তার পাশের জনকে ইশারা করল, একেই টার্গেট করো। খাসা হুজুর কি পেয়াদা! হা হা হা। সকল মাল উঠানো এক ফাঁকে মুরাদ এসেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। তখনই টার্গেট কাজে লাগালো পুরুষটি। তার পাশে থাকা কালো মাস্ক পরা লোকটিকে ইশারা করল এগিয়ে যেতে। লোকটা মুরাদকে মুখ বেঁধে নিয়ে আসলো পুরুষটির সামনে। সে মুরাদের হাতে এক আঙুল পরিমাণ বোতলের মতো শিশি দিল। বুঝিয়ে দিল সকলের মধ্যে ছেড়ে দিয়ে নিজে মাস্ক পরতে, তাদের ইশারা করতে, যা টাকা চাই পাবে। ব্যাস, কাজ শেষ। ইয়াসির কামাল চোখ খুলে নিজেকে আবিষ্কার করল এক বদ্ধ জায়গায়। সামনে গুটি গুটি অক্ষরের স্পষ্ট লেখা, হেয়াইট স্ন্যাক্স। ইয়াসির কামালের কপল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা ঘামের লেশ। এরপর তার পরিণতি কি ভাবতেই থরথর করে কাঁপতে লাগল সে। বেটে লোকটার কিছুক্ষণ আগের হুঙ্কার কোথায় গেল তার? মুহূর্তে সামনে এক সুদর্শন পুরুষালী অবয়বে কাঁপন বাড়ল তো কমল না তার।
কি ট্রিটমেন্ট দিবে তাকে? সকলের মতো তাকে ও কি হসপিটাল কোমায় পাঠাবে? প্রচণ্ড জোরে শব্দ হতে লাগল প্রায় কয়েক মিনিট। কিসের? নিশ্চিত মারধর। তারপর সব পুনরায় নিস্তব্ধ। গাছের পাখিরা উড়াল দিয়েছে এই অন্ধকার গগনে। শ্রেয়সী পিহুর রুমের বেলকনিতে বসে আছে অনেকক্ষণ যাবৎ। অন্ধকার রাতের কোলাহলহীন রাস্তা ল্যাম্পপোস্টের বাতির দিকে তাকিয়ে আছে একধ্যানে। নায়ক সাহেব আজ বাড়ি ফিরবে না, তার নাকি আজ শুটিং আছে রাতভর। শ্রেয়সী ভেবে পায় না এই লোক এত পরিশ্রম করে কিভাবে। যেখানে মানুষ বছরে 2টো ছবি শুটিং শেষ করতে পারে না, সেখানে এই লোক 5-6টা কি করে শেষ করে। হঠাৎ ভাবনার মাঝে তার মুঠোফোন সশব্দে বেজে উঠল। কিছুটা চমকালো সে। এত রাতে কে হতে পারে? ডিজিটাল ফোনটির স্ক্রিনে ভাসে একটি নাম, সুপারস্টার। শ্রেয়সী ফোন উঠাল। ওপাশে নীরবতা। সেও কিয়তক্ষণ নীরব নিঃশ্বাসের প্রহর গুনল। ভেসে এলো রুদ্রের কেমন জড়ানো গলায় অন্য রকম স্বর, কি করছো? শ্রেয়সীর হৃদমাঝারে সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল ঝড় শুরু হল। নিজের অনুভূতিতে সে নিজেই বিরক্ত। মাঝরাতে মানুষ কি করে নায়ক সাহেব? মাঝরাতে মানুষ তার বউয়ের সঙ্গে হৃদয়ের আলিঙ্গন ঘটায়। বুঝলে মেয়ে? শ্রেয়সীর সুপারস্টারের এমন নির্লজ্জ কথায় যার পুনরায় হতবাক। কে বউ? কার বউ? কিসের বউ? রুদ্র একই টোনে জবাব দিল। শাওপাখি বউ। সুপারস্টারের বউ। দুষ্টু বউ। নায়ক সাহেব কি শুটিংয়ের মাঝে কিছুমিছু খেয়েছিলেন নাকি? কেন বলতে? না, এই যে বাজে বকছেন। আমি বাজে বকছি? অবশ্যই। তাহলে আমি আসি, এসে বুঝাই, হাতে কলমে। কি বলেন ম্যাডাম? নেশাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আপনার, রাখছি। সে চট করে ফোনটা কেটে দিল। শ্রেয়সীর মনের ঝড় প্রবল আকারে বৃদ্ধি পাচ্ছে, তা আর বাড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। রুদ্র পুনরায় কল করল। রিসিভ করতেই রুদ্র দিল এক ধমক। এই মেয়ে, ফোন কাটতে বলেছি তোমায়। শ্রেয়সী নিজ মনে তওবা পড়ল, আমতা আমতা করে বলল, আপনার টাকা নষ্ট হচ্ছিল তো। তোমাকে আমি টাকার চিন্তা করতে বলেছি? ইডিয়েট! ফোন রাখো। শ্রেয়সী ডাগর ডাগর চোখে নিজের মুঠোফোনটির স্ক্রিনে তাকিয়ে রইল। এই লোক নিজে ফোন দিয়ে ধমকে আবার নিজেই কেটে দিল। আশ্চর্য! পিহু পুনরায় ফোন লাগালো পিয়মের নম্বরে। সে ঠিক জানে লোকটা নিজের ফোন সামনে নিয়েই কাজ করছে। পিহুর ফোন দেখে ও ইচ্ছে করেই তুলছে না। এই ছেলে প্রচণ্ড বদ। এখন যেন আরও মাথায় উঠেছে। পিহু মাথা চেপে ধরল, কি করে এখন সে এই অভদ্র লোকটাকে বশ করবে? যেন তেন বশ হলে তো হবে না, একদম সেই লেভেলের বশ করতে হবে। আচ্ছা, জাদুর টোনা করা যায় না? একবার করে দেখবে কি সে? নিউজে তো কত দেখেছে। একজন ভালো জাদুকরের খোঁজ লাগাতে হবে দ্রুত। শ্রেয়সী রুমে এসে পিহুকে এমন করে হাসতে দেখে অদ্ভুত চোখে তাকাল। মেয়ে কি পাগল হলো নাকি? এরা ভাই বোন দুজনেই মাতাল। উফফ, কোথাও শান্তি নেই কেন? উত্তপ্তময় এক মনোরম সকাল। সূর্যের তীক্ষ্ণ রশ্মি গায়ে মাখলেও মনে হচ্ছে খুব মিষ্টি সেই প্রখর উত্তপ্ত রশ্মি। শ্রেয়সী ঘুম ভেঙেছে বহুক্ষণ পূর্বে। ফজরের সালাত আদায় করে পুনরায় চোখে ঘুমকুমারী ধরা দেয়নি তার। বর্তমানে ঘুমকুমারীর সঙ্গে তার ঠিক ভাব জমানো যাচ্ছে না, কি মুশকিল বলুন তো। হৃদমাঝারে কোনো এক অদ্ভুত যন্ত্রণা প্রচণ্ড পীড়া দিচ্ছে তার। যন্ত্রণা হেতু এই মুহূর্তে তা ঠিক ঠাহর করা যাচ্ছে না। পিহুর রুম হতে বেরোল সে, মেয়েটা ঘুমিয়ে আছে। হাঁটতে হাঁটতে শ্রেয়সী রুদ্রের রুমের সামনে পৌঁছাল। কাল তো নায়ক সাহেব নিশ্চয়ই বাড়ি ফিরেননি। তাকে ধমক দিয়ে তো ফোন কেটে দিল। আর কোনো চিন্তা ভাবনা না করে টুপ করে সে রুদ্রর রুমে ঢুকে পড়ল। রুমের লাইট অফ, তাতে কি? আগের বার সে যখন এ রুমে এসেছিল সুপারস্টারের বিছানা তার বড্ড আরামদায়ক ঠেকেছিল। ইস, বসতেই কেমন ঘুম পেয়ে যায়। রাতে তার ঘুম হয়নি ঠিকঠাক, এখন তার লম্বা একটা ঘুম দরকার। বদ লোকটা কখন আসবে তার কোনো সিউরিটি নেই, এর সুযোগ ওখানি নেওয়া যায়, ক্ষতি কি তাতে? শ্রেয়সী ঝপাত করে নিজের গা এলিয়ে দিল বিছানায়,
পাশ হতে কোলবালিশ খানা টেনে ঠ্যাঙের ভাঁজে ঢুকিয়ে নিল কৌশলে সযত্নে। পুনরায় ঘুম কুমারীর সঙ্গে ভাব জমল তার, ধরা দিল তার চোখে। নাসারন্ধ্রে মাতাল করা মিষ্টি পারফিউমের সুবাসের অস্তিত্ব টের পেতেই ঘুম ছুটে গেল শ্রেয়সীর। জড়িয়ে ধরা পাশ বালিশ হঠাৎ করেই বেশ বড় সড় অনুভূত হল তার। পাশ বালিশ হতে মিষ্টির সুবাস আসবে কিভাবে? নড়তে গেলে নড়তে পারল না শ্রেয়সী। পারবে কিভাবে? এক বলিষ্ঠ পুরুষালী হাত রমণীকে গভীরভাবে আলিঙ্গন করে নিয়েছে সেই কখন। তা হতে ছোটার উপায় নেই যে। শ্রেয়সী কর্ণে ভেসে এলো ঘুম জড়ানো আদুরের স্বর। সায়ু পাখি নড়িও না প্লিজ, ঘুমাতে দাও। বলতে দেরি মুহূর্তেই তার গলার ভাঁজে মুখ গুজে দিল সুপারস্টার। অস্ফুট স্বরে কিছু বলল। বুঝল না শ্রেয়সী। শ্রেয়সী মধ্যকার থাকা জল যেন ফ্রিজের সংস্পর্শে এসে বরফের মতো জমে গেল মুহূর্তে। মুখ হল সামান্য ফ্যাকাশে। গালে ফুটে উঠল সামান্যই রক্তিম আভা। তার বুক ধুকপুক করছে চরমভাবে। কিভাবে থামাবে তা সে? কাঁপতে শুরু করবে শরীরখানা। নায়ক সাহেব তাকে মারা প্ল্যান করেছে ভেবে চিনতে। রুদ্রের বক্ষপিঞ্জরের ডিপ ডিপ শ্রুতিমধুর ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে যেন শ্রেয়সী। ক্রমেই যেন তা বৃদ্ধি পাচ্ছে। শ্রেয়সী নিজস্ব কর্ণ রাখল তার হৃৎপিণ্ড অবস্থিত জায়গায়। রুদ্র চোখ মেলে তাকাল। গাঢ় করল হাতের বাঁধন। কোমর ধরে টেনে নিল আরও কাছে। এক পা উঁচিয়ে দিল শ্রেয়সীর পায়ের উপর। শ্রেয়সী হতবাক হয়ে গেল। কি করছে কি? লোকটা পাগল হয়ে গেল নাকি? কি করছেন নায়ক সাহেব? ছাড়ুন। রুদ্র শ্রেয়সীর কানে নিচে ঠোঁট লাগিয়ে শব্দ করে চুমু খেল। স্তব্ধ হয়ে গেল শ্রেয়সী। কথা বলার ভাষা হারাল। রুদ্র ঠোঁট মিশিয়েই বলল, আগে জবাব দিন ম্যাডাম, আমার রুমে কি করছেন? তাও আমার বেডে? হুম। মতলব কি আপনার? আমার ইজ্জত হরণ করতে এসেছেন? কি বলছে কি লোকটা এসব? রুদ্র আরো শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়সীকে, যেন একদম ভেতরে ঢুকিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা। রুদ্র অস্ফুট স্বরে গোমাল, ফিসফিস করে বলল, উফফ জান, এত নরম কেন তুমি? গলায় মুখ ডুবিয়ে অসংখ্য চুমু খেল তার। বক্ষবিভাজনে হাত দিতে নিতেই শব্দ করে কেঁদে দিল শ্রেয়সী। রুদ্র মুখ চেপে ধরল তার। রুদ্র কানে কানে কিছু আবদার করল শ্রেয়সীর কাছে। সে সর্বশক্তি দিয়ে মাথা নাড়ল। প্লিজ একবার যান, একটু ও ব্যথা দিব না প্রমিস। শ্রেয়সী তবুও মাথা নাড়ল। শাওপাখি দেখো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, প্লিজ। শ্রেয়সী তবুও নির্দয়ের মতো হেঁচকি তোলা স্বরে বলল, আমি দাদুকে সব বলে দেব। দাদু? উঁচু গলায় ডেকে উঠল সে। রুদ্র পুনরায় তার মুখ চেপে ধরল। জানে মেরে দেব বেয়াদব, আপনি অসভ্য। রুদ্র কেমন নেশাভরা চোখে তাকালো তার দিকে। মায়া হল না পাষাণ মেয়েটার। প্লিজ যান। উহু। রুদ্র শ্রেয়সীকে তার নিচে শুইয়ে দিল, প্রচণ্ড জোরে কামড় বসালো তার বক্ষগহ্বরে। আহ! রুদ্রর চুল খামছে ধরল শ্রেয়সী। রুদ্র তাকে ছাড়িয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল দ্রুত। তার নিজেকে শান্ত করা দরকার। প্রিয় নারীর গভীর সংস্পর্শে প্রত্যেকটা পুরুষ বেসামাল হয়ে যায়। অনুভূতি, শারীরিক চাহিদা হয় প্রগাঢ়। আরও যদি হয় হালাল সম্পর্ক। পুরুষ মানুষকে থামানো বড্ড কঠিন। বোকা মেয়েটা সেটাই থামিয়েছে। কঠিন শাস্তি দিবে রুদ্র তাকে। উফফ, অসহ্য যন্ত্রণা। বেয়াদব মেয়ে, কাছে কেন আসলি? শ্রেয়সী উবুর হয়ে শুয়ে পড়ল। তার নিঃশ্বাস উঠা নামা করছে প্রবল গতিতে। এটা কি করল রুদ্র? নিজেকে প্রচণ্ড কষ্টে নিয়ন্ত্রণে নিয়েছে শ্রেয়সী। গায়ে কাঁথা টেনে নিল সে। ভালোবাসি বলার আগেই লোকটা এমন কেন করল? সে তো এমনটা চায় না। সে চায় পুরুষটিকে হালাল রূপে গ্রহণ করতে। শ্রেয়সী সবার অলক্ষ্যে টলতে টলতে বেরিয়ে এলো বিশাল বাড়িটি হতে। বদলোক তার জীবনটা তেজপাতা করে দিল। রুদ্র দীর্ঘক্ষণ পর বেরোল ওয়াশরুম ছেড়ে। বেরিয়ে সে শ্রেয়সীকে বিছানায় দেখল না, ভাবল হয়তো পিহুর রুমে আছে। মগ্ন হলে নিজ কার্যে। ঘড়ির কাঁটায় সকাল 9:50। শ্রেয়সী ভার্সিটিতে পৌঁছে দেখল ক্যাম্পাসে সকলে গোল হয়ে কিসের যেন মিটিংয়ে বসেছে।
সে এগিয়ে গেল ওদের দিকে। সবার মাঝে পিহুকে দেখল না, হয়তো আজ আসেনি, ভোরে তো ঘুমি দেখে এসেছিল। কি ব্যাপার, কি নিয়ে এত গভীর আলোচনা হচ্ছে শুনি? শ্রেয়সীর কথায় আরাফাত তার বক্তৃতা না থামিয়েই বলতে লাগল, দোস্ত, ব্যাপারটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আজ সকালে হেড অফিসে বনানীর নামকরা ব্যবসায়ী ইয়াসির কামালের সমস্ত কালোবাজারির তথ্য কেউ প্রকাশ করেছে। তো তাতে সমস্যা কোথায়? ভালোই তো হয়েছে, শয়তানের মুখোশ খুলে গেছে। শ্রেয়সী, ব্যাপারটা এতটাও সহজ নয় যতটা আমরা ভাবছি। কেন? এরকম আরও অনেকবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। হোয়াইট স্নাক্স, কারা তারা? সত্যি কি শুধু তারা দেশের রক্ষক, নাকি এর পিছনেও আছে বড় কারণ? একজন বোরমাপের সিআইডি অফিসার কেসটা হতে নিয়েছিলেন, কেসটা নিয়ে তিনি কিছুদিন ঘেটেছেন ও কিন্তু হঠাৎ রিসেন্টলি সে কেসটা অন্য একজনকে হ্যান্ডওভার করেছে। কি কারণ থাকতে পারে এর? সে কেসটা ছেড়ে দিতে চাইলে প্রথমেই ছেড়ে দিত, এত টানা হ্যাচড়া করার তো কোনো দরকার ছিল না, তাই না? তাদের প্রত্যেকটা কাজের ধরন একই রকম। নিশ্চিতভাবে বলা যায় ইয়াসির কামালকে আগামীকাল কোনো হসপিটাল ভর্তি পাওয়া যাবে, এবং অবশ্যই তিনি কোমায় থাকবেন। হোয়াইট স্নাক্সের লোকেরা তো তাদের মেরে ও ফেলতে পারে, কারণ তাদের সম্পর্কে কেউ তো জানে না। তাদের ধরতে ও পারবে না। কিন্তু সবার সপক্ষে এভাবে উপস্থাপন করার কারণ কি? অন্তিকা জিজ্ঞেস করল, আচ্ছা, আমরা এগুলো নিয়ে ভাবছি কেন? এগুলো তো আমাদের ভাবার কাজ নয়। রাহুল রাগর করে বলল, আরে, আমাদের আরাফাত মিয়া তো গোয়েন্দা বিভাগে জব করতে চায় বোধ হয়। তাই তো তার এত গবেষণা। কি মিয়া, তাই না? চুপ থাক শালা। দেশের বিষয়ে ভাবতে হবে না, আমরাই তো দেশের ভবিষ্যৎ। দেশের ভালো মন্দ তো খেয়াল রাখতে হবে। তা তো ঠিকই বলছস। আরে শালারা এমন কাজগুলা করে কেমনে? এগো পরাণে কি কাঁপন ধরে না? এইসব অন্যায় করে তো ওরা কোনো কালেই ভালো কিছু পাবে না। তুই গিয়ে জিজ্ঞেস কর না, খবিস কোথাকার। সায়মি দুটোকে থামালো। আরে আরে, তোরা চুপ কর, ক্লাসের সময় হয়ে গেছে অলরেডি, চল। শ্রেয়সী গভীর কোনো ভাবনায় মগ্ন। রাহুল তার মাথায় টোকা দিল। কি ব্যাপার তোর, আবার এই ফাতরার মতো মাথায় ভূত ঢুকল নাকি? শ্রেয়সী কপাল কুচকালো, ভাষার কি ছিরি। ছি, কিছু না, চল। আর এইসব ভাষা একদম ইউজ করবি না রাহুল। আইসে আমার সত্যবী সাবিত্রী। হ্যাঁ, তাই এইসব ভাষা ব্যবহার করা সত্যি ভালো নয়। আমার সামনে করবি না। ওকে ভাই, করলাম না, আইসে। রুদ্রের আজকের শুটিং প্রায় শেষ পর্যায়ে। সে কিছুক্ষণ ব্রেক নিল। স্মার্টফোনটি হাতে নিয়ে কল লাগালো শ্রেয়সীর নম্বরে। কেউ ধরল না। পুনরায় রিং বাজল, এবার ও কেউ উঠাল না। রাগের রুদ্রর চোয়াল শক্ত হল। বেয়াদব মেয়ে, ফোন রেখেছে কোথায়? কখনো মেয়েটাকে একবারে কোনো কাজে পাওয়া যায় না। সুপারস্টার বসে আছে একটি টেবিলে, পায়ের উপর পা উঁচিয়ে। ঠিক তার সামনে বর্তমানের জনপ্রিয় ফিমেল লিড অনুষ্কা ব্যানার্জি। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর দিকে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের ন্যায়। শত শত ফ্যান ফলোয়ার তার। নায়করা মুখিয়ে থাকে তার সঙ্গে একটা মুভি করার সুযোগে। অথচ এই একটা পুরুষ যে ইন্ডাস্ট্রিতে আসার পর কারো সঙ্গে আজ পর্যন্ত সম্পর্কে লিপ্ত হয়নি। অথচ সকল নায়কের কত কত ব্যাড নিউজ ছড়িয়ে রয়েছে চারিপাশে। এমনকি তার মতো সুন্দরী নায়িকার দিকে চোখ তুলে তাকিয়ে পর্যন্ত দেখেনি। কিসের এত অহংকার তার? কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। অনুষ্কা কি সেদলে পড়তে যাচ্ছে? মনে মনে শয়তানি হাসল জনপ্রিয় নায়িকা। খুব ভালোভাবে ফাঁদে ফেলবে এবার সে এই সুপারস্টারকে। অথচ বোকা নায়িকা কি জানে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে? ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি তাক করে এতক্ষণ সবটা পর্যবেক্ষণ করে এক যুবক, তা কি সে জানে? দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। বহুক্ষণ আগে সায়নী এসেছে বাজার করতে। তার বাবা থাকেন লন্ডন। পরিবারে বড় মেয়ে হওয়ায় এগুলোর দায়িত্ব তার ঘাড়ে চাপে। সকালে যে রোদ মনে হয় সব জামা কাপড় খুলে সে এখানেই বাজারের মধ্যে বসে থাকুক। তাই তো বাজারে আসে সন্ধ্যার আগ মুহূর্তে। রাতে তো একা একা মেয়ে মানুষ, এই ঢাকা শহরে বের হওয়া আর বখাটেদের খাঁচায় নিজেকে ছেড়ে দেওয়া সমান কথা। সায়মি দু হাতে ব্যাগ ভর্তি বাজার। সে একা মেয়ে, এত ভারী কি ব্যাগ কি বহন করতে পারে?
মা যে কেন এত ফর্দ একবারে লিখে দেয় কে জানে। তার থেকে কিছুটা সামনে সাইমি তার ফুটাছাদকে দেখতে পেল। বাহ! তার মনে যেন কিছুটা আশার প্রদীপ জ্বেলে গেল। যতই তাকে ডাকতে নিষেধ করুক তবুও সে ডাকবেই। দ্রুত কদমে এগিয়ে গেল সে আরশাদের দিকে। এক হাতের বাজারের ব্যাগ নিচে নামিয়ে সাইমি আরশাদের কাঁধে টোকা দিল। আরশাদ কানে ফোন নামিয়ে পিছু ঘুরে তাকাল। সাইমিকে এই সময় দেখে কপাল কুঁচকাল। চোখ দিয়ে ইশারা করল কি চাই। সাইমি কপালে ভাঁজ ফেলার ভঙ্গি করে বলল, কেমন মানুষ আপনি বলুন পিয়ে সাহেব? দেখছেন একটা মেয়ে বাজারের এত ভারী ব্যাগ নিয়ে হাঁটতে পারছে না। তো মানে একটু সাহায্য তো করতে পারেন। মনুষ্যবোধ নেই ভিতরে। সাইমি তার ডান হাতের ব্যাগ জোর করে আরশাদের হাতের ভাঁজে ভরে দিল। আরশাদ হতবাক হয়ে এই মেয়ের কার্যকলাপ দেখছে শুধুমাত্র। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? হাঁটুন না, সামনে আমাকে রিক্সা পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর আসুন। আজব মানুষ তো। আসুন বলছি। শুধু সুপারস্টারের পিয়েগিরিই করতে পারেন তাই না? আসুন, দ্রুত আসুন, সন্ধে নেমে যাবে। কি আর করার, সেও চলল এই মেয়ের পিছু পিছু। একটা ইজি বাইক ঠিক করে সাইমিকে উঠতে বলল। অতপর ইজি বাইকের ভাড়াটাও দিয়ে দিল। সাইমি তাতে বাধা দিল। আরে আরে, কি করছেন আপনি? আপনি কেন ভাড়া দিচ্ছেন? ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত। কত বড় সাহায্য করলেন আমার। এই মামা, ওনার টাকা ফেরত দিন তো। চালক মামা তার পান খাওয়া লাল করা দাঁত দেখিয়ে হাসলেন, কিন্তু যেই টাকা একবার পকেটে ঢোকে তা কি আর বের হয়? হুম। কি হলো, দিচ্ছে না কেন? আরশা বিরক্ত চোখে সাইমি দিকে তাকালো। এই মেয়ে, তুমি চুপ থাকো, কোনো টাকা দেওয়া লাগবে না। মামা আপনি জানতো। রাতে পুনরায় রুদ্র কল লাগালো শ্রেয়সীকে। 4-5 বার ফোন বাজার পরেও মেয়েটা তার ফোন তুলছে না। রুদ্র বুঝতে পারল বেয়াদব মেয়ে ইচ্ছে করেই তার ফোনটা তুলছে না। আচ্ছা, শ্রেয়সী কেন তার ফোন তুলতে যাবে? বয়েই গেছে নাকি তার? অন্তিকা জানালার ফাঁক গলিয়ে তাকিয়ে আছে ওই দূর আকাশের ঝলমলক করতে থাকা চাঁদ মামার দিকে। চাঁদ মামাকে কি সুন্দর নক্ষত্রগুলো আলো দিয়ে আরও ঝলমল করে দিয়েছে। কিন্তু তার আশেপাশে তো আলো দেওয়ার মতো এমন কেউ নেই। বাবা দ্রুতই তাকে বিয়ে দিয়ে তাদের এই টানাপোড়েনের সংসার থেকে তাকে মুক্তি দিতে চাইছে। কিন্তু প্রকৃত পক্ষে তার মনে তো শুধু একজনেরই বসবাস। কি করে অন্য কাউকে জায়গা দিবে সে তার হৃদমাঝারে? অন্তু কি কখনো তার মতো মেয়েকে পছন্দ করবে? ফোনের রিংটোনের শব্দে ভাবনার জগৎ হতে বেরিয়ে এলো অন্তিকা। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম, টপার। অন্তিকা যেন এক বালতি আশার আলো দেখতে পেল। মনের চিত্ত চঞ্চল হলো তার। মুখে ফুটে উঠল হাসি। কোন আশায় তা জানে না সে, শুধু জানে এই তো তার ভালো লাগছে। ফোন রিসিভ করে কানে লাগিয়ে সালাম দিল সে। অতপর অন্তু সালামের জবাব দিয়ে বলল, এবারে কি আমায় চিনতে পেরেছ অন্তিকা তুমি? অন্তিকা হ্যাঁ সূচক জবাব দিল। তার জোর গলায় বলতে ইচ্ছে করল, আপনাকে না চিনে কি উপায় আছে আমার? আমার পুরো হৃদয়টাকেই তো দখল করে নিয়েছেন আপনি। কি করে আপনাকে না চিনে থাকবো আমি? আচ্ছা, কি করছিলে এতক্ষণ তুমি? আকাশের দিকে তাকিয়েছিলাম। আপনি? ও, তাই নাকি? আকাশে কি আজ বিশেষ কিছু আছে নাকি? জানতাম না তো। হ্যাঁ, আছেই তো। ওই দূর আকাশে এতক্ষণ ধরে আমি ঝলমল করা নক্ষত্রের অভাব ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তা পূরণ হলো। এখন চাঁদ মামাকে একদম পরিপূর্ণ লাগছে। দেখুন না তাকিয়ে আকাশের দিকে। আচ্ছা, তাই নাকি? খুব ইন্টারেস্টিং কথা তো। কিন্তু আমি তো পার্থক্য খুঁজে পাচ্ছি না। অন্তিকা এবার ফিসফিস করে বলল, আপনি পাবেন কিভাবে অন্তু? আপনি তো আর আমার মতো প্রেমে পড়েননি। কিন্তু তার ফিসফিসানি অন্তুর কর্ণকুহর অবধি গেল না। 1 মিনিট নীরবতার পর অন্তু পুনরায় জিজ্ঞেস করল, কি বললে না? কেন খুঁজে পাচ্ছি না? কারণ আপনার সাথে তো তৃতীয় চোখ নেই, তাই হয়তো দেখতে পাচ্ছেন না। অন্তু শব্দ করে হেসে দিল। তাই নাকি? তোমার তৃতীয় চোখ রয়েছে নাকি? তাহলে দেখা লাগে তো ব্যাপারটা। তা কাল ভার্সিটিতে আসছো তো? হুম। আচ্ছা, আপনি আমায় কেন ফোন করেছিলেন বলুন তো? পুরো প্রশ্ন করার আগেই ফোনটা কেটে গেল। অন্তিকা যেন অথই সাগরে ডুবল। তার প্রশ্নের উত্তর যেন পেয়েও আজ পেল না। চলবে ইনশাল্লাহ।